শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আমার জিনিসপত্রের এবং সহযাত্রীদের অবস্থা যে কি হইল, বিশেষ করিয়া মিস্ত্রিমশায় সস্ত্রীক কি করিয়া রাত্রি অতিবাহিত করিলেন জানিবার জন্য সকালবেলা নিচে নামিয়ে গেলাম। কাল নন্দমিস্ত্রি একটু রসিকতা করিয়াই বলিয়াছিল, মশাই 32.5 ভাজার মতো আমরাও মিশে গিয়েছিল, এইমাত্র যে যার কোটে ফিরে এসেছি। আজিকার মিশামিশি 32.5 ভাজায় চলে কিনা জানি না, কিন্তু এখনো পর্যন্ত কেহই যে কাহারও নিজের কোটে ফিরিয়া আসিতে পারেন নাই তাহা স্বচক্ষে দেখিলাম। তাহাদের অবস্থা দেখিলে সত্যই কান্না পায়। এই 300-400 যাত্রীর মধ্যে সমর্থ থাকা তো অনেক দূরের কথা, বোধ করি অক্ষত কেহই ছিল না। মেয়েরা শিলের উপর নোড়া দিয়া যেমন করিয়া বাটনা বাটে, কল্লকার সাইক্লোন এই 300-400 লোক দিয়া ঠিক তেমনি করিয়া সারা রাত্রি বাটনা বাটিয়াছে। সমস্ত জিনিসপত্র বাক্স প্যাটরা লইয়া এই লোকগুলি সমস্ত রাত্রি জাহাজের এধার হইতে ওধার গড়াইয়া বেড়াইয়াছে। বমি এবং অনুরূপ আরও 2টা প্রক্রিয়া এত করিয়াছে যে দুর্গন্ধে দাঁড়ানো ভার। এখন ডাক্তারবাবু জাহাজের মেথর ও খালাসিদের লইয়া ইহাদের পঙ্কোদ্ধার করিবার ব্যবস্থা করিতেছেন। ডাক্তারবাবু আমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া বোধ করি আমাকে 2nd ক্লাসের যাত্রী ঠিক করিয়াছিলেন। তথাপি অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, মশাইকে তো খুব তাজা দেখাচ্ছে, বোধ করি একটা হ্যামক পেয়েছিলেন না? হ্যামক কোথায় পাবো মশাই? পেয়েছিলাম একটা ভেড়ার খাঁচা, তাই তাজা দেখাচ্ছে। ডাক্তারবাবু হাঁ করিয়া চাহিয়া রহিলেন। বলিলাম, ডাক্তারবাবু অধম এই নরককুণ্ডেরই যাত্রী, কিন্তু দুর্বল বলিয়া এখানে ঢুকিতে পারি নাই। শুরু হইতে ডেকের উপরেই ছিলাম। কাল সাইক্লোনের খবর পাইয়া খানিকটা সময় ভেড়ার খাঁচার উপরে বসিয়া আর বাকি রাত্রিটা 1st ক্লাসের একটা ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আত্মরক্ষা করিয়াছি। কি বলেন, অন্যায় করিয়াছি কি? সমস্ত ইতিহাস শুনিয়া ডাক্তারবাবু এমনই খুশি হয়ে গেলেন যে তৎক্ষণাৎ তার নিজের ঘরের মধ্যে বাকি 2 দিন কাটাইবার জন্য সাদরে নিমন্ত্রণ করিলেন। অবশ্য সে নিমন্ত্রণ আমি গ্রহণ করিতে পারি নাই, শুধু ডেক চেয়ারটা তাহার লইয়াছিলাম। দুপুরবেলা ক্ষুধার তাড়নে নির্জীবের মতো এই কেদারটার উপরে পড়িয়া ব্রহ্মাণ্ডের খাদ্যবস্তুর চিন্তা করিতেছি। কোথায় গিয়া কি ফন্দি করিলে যে কিঞ্চিৎ খাদ্য মিলিবে, সেই দুর্ভাবনায় মগ্ন হইয়াছি। এমন সময় কিদিরপুরের সেই মুসলমান দর্জিদের একজন আসিয়া কহিল, বাবুমশাই, একটি বাঙালি মেয়ে লোক আপনাকে ডাকতেছে। মেয়ে লোক? বুঝলাম ইনি টগর। কেন যে ডাকিতেছেন তাহা অনুমান করা কঠিন হইল না। নিশ্চয়ই মিস্ত্রির সঙ্গে স্বামী স্ত্রীর সত্য সাব্যস্ত ব্যাপারে আবার মতভেদ ঘটিয়াছে। কিন্তু আমাকে কেন? ট্রায়াল বাই অর ডিল ছাড়া বাহিরের লোক আসিয়া কোনোদিন যে ইহার মীমাংসা করিয়া দিয়াছে তাহা মনে করাও তো শক্ত। এই ঘণ্টাখানেক পরে যাব, বলগে। না বাবুমশাই, বড় কাতর হয়ে ডাকতেছে। কাতর? কিন্তু টগর তো আমার কাতর হওয়ার মানুষ নয়। জিজ্ঞাসা করিলাম,
পুরুষ মানুষটি কি করছে? তেনার বিমারির জন্যই তো ডাকতেছে। বেমারি হওয়া কিছুই আশ্চর্য নয়। কাজেই উঠিলাম, লোকটির সঙ্গে করিয়া আমাকে নিচে লইয়া গেল। অনেক দূরে এক কোণে কতকগুলি কাছি বেড়ার মতো করিয়া রাখা ছিল। তাহারই আড়ালে একটি 22-23 বছরের বাঙালি মেয়ে যে বসিয়াছিল, তাহা একদিনও আমার চোখে পড়ে নাই। কাছেই একখানি ময়লা শতরঞ্জির উপরে এই বয়সেরই একটি অত্যন্ত ক্ষীণকায় যুবক মরার মতো চোখ বুজিয়া পড়িয়া আছে। অশোক ইহারি। আমি নিকটে আসিতে মেয়েটি আস্তে আস্তে মাথার কাপড়টা টানিয়া দিল, কিন্তু আমি ইহার মুখ দেখিতে পাইলাম। সে খুব সুন্দর বলিলে তর্ক উঠিবে, কিন্তু তাহা অবহেলা করিবার জিনিস নয়। কারণ বড় কপাল স্ত্রীলোকের সৌন্দর্যের তালিকার মধ্যে স্থান পায় না জানি, কিন্তু এই তরুণীর প্রশস্ত ললাটের উপর এমন একটু বুদ্ধি ও বিচারের ক্ষমতা ছাপ মারা দেখিতে পাইলাম, যাহা কদাচিৎ দেখিয়াছি আমার অন্নদা দিদির কপালও বড় ছিল। অনেকটা যেন তার মতো এই সিথায় সিন্দুর ডগডগ করিতেছে, হাতে নোয়া ও শাখা, আর কোনো অলঙ্কার নাই। পরনে একখানি নিতান্ত সাদা সিদে রাঙা পেড়ে শাড়ি, পরিচয় নাই, অথচ কমন সহজভাবে কথা কহিলেন যে বিস্মিত হইয়া গেলাম। কহিলেন, আপনার সঙ্গে তো ডাক্তারবাবুর আলাপ আছে, একবার ডেকে আনতে পারেন? আলাপ আজই হয়েছে, তাই মনে হয় ডাক্তারবাবু লোকটা ভালো, কিন্তু কি প্রয়োজন? ডাকলে যদি ভিজিট দিতে হয় তো কাজ নেই, ইনি না হয় কষ্ট করেই উপরে যাবেন। বলিয়া সেই রুগ্ন লোকটিকে দেখাইয়া দিলেন। আমি চিন্তা করিয়া বলিলাম, জাহাজের ডাক্তারকে ডাকলে বোধ করে কিছু দিতে হয় না, কিন্তু সে যাই হোক, এর হয়েছে কি? আমি মনে করিয়াছিলাম লোকটি এর স্বামী, কিন্তু স্ত্রীলোকটির কথায় যেন সন্দেহ হইল। লোকটির মুখের ওপর ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিলেন, বাড়ি থেকেই তো তোমার একটু পেটের অসুখ ছিল না? লোকটি মাথা নাড়িলে তিনি মুখ তুলিয়া কহিলেন, হ্যাঁ, এর পেটের অসুখ দেশেতেই হয়েছিল, কাল থেকে জ্বর হয়েছে, এখনো দেখছি জ্বর খুব বেশি, একটা কিছু ওষুধ না দিলেই নয়। আমি নিজেও হাত দিয়া লোকটির গায়ের উত্তাপ অনুভব করিয়া দেখিলাম বাস্তবিকই খুব জ্বর। ডাক্তার ডাকিতে উপরে চলিয়া গেলাম। ডাক্তারবাবু নিচে আসিয়া রোগ পরীক্ষা করিয়া ঔষধপত্র দিয়া কহিলেন, চলুন শ্রীকান্ত বাবু, ঘরে গিয়ে দুটো গল্প গাছা করা যাক। ডাক্তারবাবু লোকটি চমৎকার। তাহার ঘরে লইয়া গিয়া কহিলেন, চা খান তো? হ্যাঁ। আর বিস্কুট? তাও খাই। আচ্ছা। খাওয়া দাওয়া সমাপ্ত হইবার পর দুজনে মুখোমুখি দুখানা চেয়ারে বসিলে ডাক্তারবাবু কহিলেন, তা আপনি জুটলেন কি করে? স্ত্রীলোকটি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। পাঠাবাড়ি কথা, বিয়ে টিয়ে করেছেন? না। তাহলে জুটে পড়ুন, নেহাত মন্দ হবে না। লোকটার ওই তো চেহারা, তাতে টাইফয়েডের লক্ষণ বলেই মনে হচ্ছে। যা হোক, বেশি দিন টিকবে না। তা ঠিক ইতিমধ্যে একটু নজর রাখবেন, আর কোন বেটা না ভিড়ে যায়। আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? আচ্ছা, ছোড়াটা বার করে আনছে না ওকেই বার করে এনেছে? কি মনে হয় বলুন তো শ্রীকান্ত বাবু? খুব ফরওয়ার্ড, তাই না? দিব্যি কথাবার্তা কয়। এরকম ধারণা আপনার মনে কি করে এলো? প্রতি ট্রিপেই দেখি কি না একটা না একটা আছেই। এই তো গতবারেই তো বেলঘড়ের একজোড়া ছিল। একবার বড়মাই গিয়ে পা দিন, তখন দেখবেন আমার কথাটা ঠিক কিনা। বার্মার কথাটা যে তার অনেকটা সত্য তাহা পরে দেখিয়াছিলাম বটে, কিন্তু আপাতত সমস্ত মনটা বিতৃষ্ণায় যেন তিক্ত হইয়া উঠিল। ডাক্তারবাবুর নিকট বিদায় লইয়া একবার নন্দ মিস্ত্রির খবর লইতে নিচে গেলাম। সপরিবার মিস্ত্রি মশাই
তখন ফলাহারের আয়োজন করিতেছিল। একটা নমস্কার করিয়া প্রথমেই প্রশ্ন করিল, ওই মেয়ে মানুষটা কে মশাই? টগর শিরোপীড়া বাবদে মাথায় একটা পাগড়ি বাঁধিতেছিল, ফোঁস করিয়া গর্জাইয়া উঠিল। তোমার সেই খবরের কাজ কি শুনি? দেখলেন মশাই, ছোট মন, কে বাঙালি মেয়েটা রেঙ্গুনে যাচ্ছে, খবরটা নিতেও দোষ। টগর শিরোপীড়া ভুলিয়া পাগড়িটা ফেলিয়া দিয়া আমার মুখ পানে চাহিল। সেই দুটি গোচক্ষু বিস্ফারিত করিয়া কহিল, মশাই, টগর বষ্টমের হাত দিয়ে ওর মতো গন্ডা মিস্ত্রি মানুষ হয়ে গেল, এখনো আমার চোখে ধুলো দেবে? আরে তুই ডাক্তার না বদ্যি যে একটু জল আনতে গেছি অমনি ছুটে দেখতে গেছিস? কেন রে, কেউ ভালো হবে না বলে দিচ্ছে মিস্ত্রি। আর যদি ওইদিকে যেতে দেখি, তোমারই একদিন কি আমারই একদিন। তোর কি আমি পোষা বাঁধো যে যেদিকে শিকল ধরে নিয়ে যাবি সেই দিকে যাব? আমার ইচ্ছে হলে আবার গিয়ে বেচারাকে দেখে আসবো। তুই যা পারিস তাই করিস। বলিয়া ফলারে মন দিল। টগরও শুধু একটা আচ্ছা বলিয়া তাহার পাগড়ি বাঁধিতে প্রবৃত্ত হইল। আমিও প্রস্থান করিলাম। ভাবিতে ভাবিতে গেলাম, এমনি করিয়া ইহারা 20 বৎসর কাটাইয়াছে। অনেক পোড় খাইয়া টগর এটা বুঝিয়াছে যে যেখানে সত্যকার বন্ধন নাই, সেখানে এতটুকু রাস শিথিল করিলে চলিবে না, ঠকিতেই হইবে। হয় অহর্নিশি সতর্ক হইয়া জোর করিয়া দখল বজায় রাখিতে হইবে, না হয় যৌবনের মতো নন্দমিস্ত্রিও একদিন অজ্ঞাতসারে খসিয়া পড়িবে। কিন্তু যাহাকে উপলক্ষ করিয়া টগরের এই বিদ্বেষ, ডাক্তারবাবুর এমন কুৎসিত তীব্র কটাক্ষ, সে কে এবং কি? টগর কহিয়াছিল, এই কাজ করিয়া সে নিজে চুল পাকাইছে আর চোখে ধুলো দেবে, এমন মেয়ে মানুষ আছে কোথায়? ডাক্তারবাবু মন্তব্য প্রকাশ করিয়াছিলেন। এই কাণ্ড নিত্য দেখিয়া তার চোখে দিব্য দৃষ্টি আসিয়াছে। আজ ভুল করিলে এমনও চোখ তিনি উপড়াইয়া ফেলিতে রাজি আছেন। এমনি বটে, অপরকে বিচার করিতে বসিয়া কোনো মানুষকেই কখনো বলিতে শুনি নাই সে অন্তর্যামী নয়, কিংবা তাহার ভ্রম প্রমাদ কখনো হয়। সবাই কহে মানুষ চিনিতে তাহার জোড়া নাই, এবং এ বিষয়ে সে একটি পাকা জহুরি। অথচ সংসারে কে কবে যে নিজের মনটাকেই চিনিতে পারিয়াছে তাহাই তো জানি না। তবে আমার মতো যে কেহ কখনো কঠিন ঘা খাইয়াছে, তাহাকে সাবধান থাকিতেই হয়। সংসারে অন্নদাদিদিও যখন থাকে, তখন বুদ্ধির অহংকারে পরকে মন্দ ভাবিয়া বুদ্ধিমান হওয়ার চেয়ে ভালো ভাবিয়া নির্বোধ হওয়াতেই যে মোটের উপর বুদ্ধির দামটা বেশিই পাওয়া যায়, সে কথা তাহাকে মনে মনে স্বীকার করিতেই হয়। তাই এই দুটি পরম বিজ্ঞ নরনারীর উপদেশ অভ্রান্ত বলিয়া অসংকোচে গ্রহণ করিতে পারিলাম না। কিন্তু ডাক্তারবাবু বলিয়াছিলেন, অত্যন্ত ফরওয়ার্ড, তাহা বটে। এই কথাটাই শুধু আমাকে থাকিয়া থাকিয়া খোঁচা দিতে লাগিল। অনেক রাত্রে আবার ডাক পড়িল। এবার এই স্ত্রীলোকটির পরিচয় পাইলাম, নাম শুনিলাম, অভয়া। উত্তরের আড়ি কায়স্থ, বাড়ি বালুচরের কাছে। যে ব্যক্তি পীড়িত হইয়া পড়িয়াছে সে গ্রাম সম্পর্কে ভাই হয়, নাম রোহিণী সিংহ। ঔষধে রোহিণীবাবুর যথেষ্ট উপকার হইয়াছে। এই বলিয়া আরম্ভ করিয়া অভয়া অল্প সময়ের মধ্যেই আমাকে আত্মীয় করিয়া রইল। অথচ স্বীকার করিতেই হইবে যে আমার মনের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা কঠোর সমালোচনার ভাবই বরাবর জাগ্রত ছিল। তথাপি এই স্ত্রীলোকটির সমস্ত আলাপ আলোচনার মধ্যে কোথাও একটা অসঙ্গতি বা অশোভন প্রগলভতা ধরিতে পারিলাম না। অভয়ার মানুষ বশ করিবার আশ্চর্য শক্তি। ইহারই মধ্যে শুধু সে যে আমার নামধাম জানিয়া লইল তাহা নয়, তাহার নিরুদ্দিষ্ট স্বামীকে যেমন করিয়া পারি খুঁজিয়া দিব
তাহাও আমার মুখ দিয়া বাহির করিয়া লইল। তাহার স্বামী 8 বৎসর পূর্বে বর্মায় চাকরি করিতে আসিয়াছিল। বছর 2 তাহার চিঠিপত্র পাওয়া গিয়াছিল, কিন্তু এই 6 বৎসর আর কোনো উদ্দেশ্য নাই। দেশে আত্মীয় স্বজন আর কেহ নাই। মা ছিলেন, তিনিও মাসখানেক পূর্বে ইহলোক ত্যাগ করায় অভিভাবকহীন হইয়া বাপের বাড়িতে থাকা অসম্ভব হইয়া পড়ায় রোহিণী দাদাকে রাজি করিয়া বর্মায় চলিয়াছে। একটুখানি চুপ করিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, এতটুকু চেষ্টা না করে কোনো মতে দেশে বাড়িতে পড়ে থাকলেই কি আমার ভালো কাজ হতো? তাছাড়া এ বয়সে দুর্নাম কিনতেই বা কতক্ষণ? কেন তিনি এতকাল আপনার কোনো খোঁজ নেন না? কিছু জানেন? না, কিছু জানি নে। তার পূর্বে কোথায় ছিলেন তা জানেন? জানি, রেঙ্গুনেই ছিলেন, বর্মা রেলওয়েতে কাজ করতেন। কিন্তু কত চিঠি দিয়েছি, কখনো জবাব পাইনি। অথচ একটা চিঠিও কোনোদিন আমার ফিরে আসেনি। প্রতিপত্রই যে অভয়ার স্বামী পাইয়াছে তাহা নিশ্চয়, কিন্তু কেন যে জবাব দেয় নাই তাহার সম্ভবত হেতু এইমাত্র ডাক্তারবাবুর কাছেই শুনিয়াছিলাম। অনেক বাঙালি সেখানে গিয়া কোনো সুন্দরী ব্রহ্মনবরী রইয়া আবার নতুন করিয়া ঘর সংসার পাতে। এমনও অনেকে আছে যাহারা সারা জীবন আর কখনো দেশে ফিরিয়াও যায় না। আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া অভয়া প্রশ্ন করিল, তিনি বেঁচে নেই তাই কি আপনার মনে হয়? বরং ঠিক তার উল্টো, তিনি যে বেঁচে আছেন এ কথা আমি শপথ করে বলতে পারি। খপ করিয়া অভয়া আমার পায়ে হাত দিয়া হাতটা মাথায় ঠেকাইয়া কহিল, আপনার মুখে ফুল চন্দন পড়ুক শ্রীকান্তবাবু, আমি আর কিছুই চাইনি, তিনি বেঁচে থাকলেই হলো। আমি পুনরায় মৌন হইয়া রহিলাম। অভয় নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, আপনি কি ভাবছেন আমি জানি? জানেন? জানি নে, আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে সে ভয় হয়নি। তা হোক, আমি ভয় করি নে, আমি সতীন নিয়ে খুব ঘর করতে পারবো। তথাপি চুপ করিয়া রহিলাম। কিন্তু আমার মনের কথা অনুমান করিতে এই বুদ্ধিমতী নারীর লেশমাত্র বিলম্ব হইল না। কহিল, আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হলো না, আমার সতীন রাজি হবে কি না এই তো। বাস্তবিক আশ্চর্য হইয়া গেলাম। বলিলাম, বেশ, তাই যদি হয় তো কি করবেন? এইবার অভয়ার চোখ দুটি ছল ছল করিয়া উঠিল। আমার মুখের প্রতি সজল দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, সে বিপদে আপনি একটু আমাকে সাহায্য করবেন শ্রীকান্তবাবু। আমার রোহিণী দাদা বড্ড সাদাসিধে ভালো মানুষ, তার দ্বারা তখন তো কোনো উপকারই হবে না। সাধ্য থাকলে নিশ্চয় করব, কিন্তু এসব বিষয়ে বাইরের লোক দিয়ে কাজ তো প্রায় হয়ই না, বরং অকাজ বেড়ে যায়। সে কথা সত্যি। বলিয়া অভয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। পরদিন বেলা 11টা-12টার মধ্যে জাহাজ রেঙ্গুনে পৌঁছিবে, কিন্তু ভোর না হইতেই সমস্ত লোকের মুখ চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা দিল। চারিদিক হইতে একটা অস্ফুট শব্দ কানে আসিতে লাগিল। কোয়ারেন্টাইন। খবর লইয়া জানিলাম কথাটা কোয়ারেন্টাইন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান। শহর হইতে 8-10 মাইল দূরে একটা চড়াই কাঁটাতারের বেড়া দিয়া খানিকটা স্থান ঘিরিয়া লইয়া অনেকগুলি কুঁড়ে ঘর তৈয়ারি করা হইয়াছে। ইহার মধ্যে সমস্ত ডেকের যাত্রীদের নির্বিচারে নামাইয়া দেওয়া হয়। 10 দিন বাস করার পর তবে ইহারা শহরে প্রবেশ করিতে পায়। তবে যদি কাহারও কোনো আত্মীয় শহরে থাকে এবং সে পোর্ট হেলথ অফিসারের নিকট হইতে কোনো কৌশলে ছাড়পত্র জোগাড় করিতে পারে, তাহা হইলে অবশ্য আলাদা কথা। ডাক্তারবাবু আমাকে তাহার ঘরের মধ্যে ডাকিয়া লইয়া বলিলেন, শ্রীকান্তবাবু,
একখানা চিঠি জোগাড় না করে আপনার আসা উচিত ছিল না, কিন্তু কোয়ারেন্টাইনে নিয়ে যেতে এরা মানুষকে এত কষ্ট দেয় যে কসাইখানায় গরু ছাগল ভেড়াকেও এত কষ্ট সইতে হয় না। তবে ছোট লোকেরা কোনো রকমে সইতে পারে, শুধু ভদ্রলোকেদেরই মর্মান্তিক ব্যাপার। একে তো মুটে নেই, নিজের সমস্ত জিনিস নিজে কাঁধে করে একটা সরু সিঁড়ি দিয়ে নামাতে আর ওঠাতে হয়, তত দূরে বয়ে নিয়ে যেতে হয়। তারপরে সমস্ত জিনিসপত্র সেখানে খুলে ছড়িয়ে স্টিমে ফুটিয়ে লন্ডভন্ড করে ফেলে। এই রোদের মধ্যে কষ্টের আর অবধি থাকে না মশাই। এর কি কোনো প্রতিকার নেই ডাক্তারবাবু? না, তবে ডাক্তার সাহেব জাহাজে উঠলে একবার আপনার জন্য বলে দেখব। তার কেরানি বাবুটি যদি আপনার ভার নিতে রাজি। কিন্তু কথাটা তার ভালো করিয়া শেষ না হইতেই বাহিরে এমন একটা কাণ্ড ঘটিল, যাহা স্মরণ হইলে আজও লজ্জায় মরিয়া যায়। একটা গোলমাল শুনিয়া দুইজনেই ঘরের বাহিরে আসিয়া দেখি জাহাজের সেকেন্ড অফিসার ৬-৭ জন খালাসিকে এলোপাথারি লাথি মারিতেছে এবং বুটের চোটে যে যেখানে পারিতেছে পলায়ন করিতেছে। এই ইংরাজ যুবকটি অত্যন্ত উদ্ধত বলিয়া বোধ করি ডাক্তারবাবুর সহিত ইতিপূর্বে কোনোদিন বচসা হইয়া থাকিবে। আজও কলহ হইয়া গেল। ডাক্তারবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোমার এইরূপ ব্যবহার অত্যন্ত গর্হিত। একদিন তোমাকে এই জন্য দুঃখ পাইতে হইবে, তাহা বলিয়া দিতেছি। লোকটা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কেন? এভাবে লাথি মারা ভারী অন্যায়। মার ছাড়া ক্যাটল সিধা হয়? ডাক্তারবাবু একটু স্বদেশী, তাই উত্তেজিত হইয়া বলিতে লাগিলেন, এরা জানোয়ার নয়, গরিব মানুষ। আমাদের দেশি লোকেরা নম্র এবং শান্ত বলিয়াই কাপ্তান সাহেবের কাছে তোমার নামে অভিযোগ করে না, এবং তুমিও অত্যাচার করিতে সাহস করো। হঠাৎ সাহেবের মুখ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। চাহিয়া দেখি কয়েকটা উঁচু পিপার আড়ালে দাঁড়াইয়া এই লোকগুলো দাঁত বাহির করিয়া হাসিতেছে এবং গায়ের ধুলা ঝাড়িতেছে। সাহেব একগাল হাসিয়া ডাক্তারবাবুর মুখের ওপর দুহাতের বুড়া আঙুল দুটা নাড়িয়াই দিয়া আঁকিয়া বাঁকিয়া শীষ দিতে দিতে প্রস্থান করিল। জয়ের গর্ব তাহার সর্বাঙ্গ দিয়া যেন ফুটিয়া পড়িতে লাগিল। ডাক্তারবাবুর মুখখানা লজ্জায় ক্ষোভে অপমানে কালো হইয়া গেল। দ্রুতপদে অগ্রসর হইয়া গিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, বেহায়া বেটারা, দাঁত বার করে হাসছিস যে। এইবার এতক্ষণে দেশি লোকের আত্মসম্মান বোধ ফিরিয়া আসিল। সবাই একযোগে হাসি বন্ধ করিয়া চড়া কণ্ঠে জবাব দিল, তুমি ডাক্তারবাবু, বেটা বলবার কে? কারো কর্জ করে খায় হাসতেছি মোরা। আমি জোর করিয়া টানিয়া ডাক্তারবাবুকে তার ঘরে ফিরাইয়া আনিলাম। তিনি চৌকির উপর ধপ করিয়া বসিয়া পড়িয়া শুধু বলিলেন, আর দ্বিতীয় কথা তার মুখ হইতে বাহির হইল না। হওয়া অসম্ভব ছিল। বেলা 11টার সময় কোয়ারেন্টাইনের কাছাকাছি একটা ছোট স্টিমার আসিয়া জাহাজের গায়ে ভেড়িল। এইখানি করিয়াই নাকি সমস্ত ডেকের যাত্রীদের সেই ভয়ানক স্থানে লইয়া যাইবে। জিনিসপত্র বাঁধা ছাঁধার ধুমধাম পড়িয়া গিয়াছে। আমার তাড়া ছিল না, কারণ ডাক্তারবাবুর লোক এইমাত্র জানাইয়া গিয়াছে যে আমাকে আর সেখানে যাইতে হইবে না। নিশ্চিন্ত হইয়া যাত্রী ও খালাসিদের চেঁচামেচি দৌড়ঝাঁপ কতকটা অন্য মানুষের মতো নিরীক্ষণ করিতেছিলাম। হঠাৎ পিছনে একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি অভয়া দাঁড়াইয়া। আশ্চর্য হইয়া কহিলাম, আপনি এখানে যে? কই, আপনি জিনিসপত্র গুছিয়ে নিলেন না? না, আমার এখন একটু দেরি আছে। আমার ওখানে যেতে হবে না, একেবারে শহরে গিয়েই নামবো। না না, শিগগিরই গুছিয়ে নিন। আমার এখনো ঢের সময় আছে। না, সে হবে না। আমাকে ছেড়ে আপনি কিছুতে যেতে পারবেন না। সে কি কথা? আমার তো ওখানে যাওয়া হতে পারে না। তাহলে আমারও না,
আমি বরং জলে ঝাঁপিয়ে পড়ব। তবু কিছুতেই এমন নিরশ্রয় হয়েও জায়গায় যাব না। ওখানকার সব কথা শুনেছি। বলিতে বলিতে তাহার চোখ দুটি জলে টলটল করিয়া উঠিল। আমি হতবুদ্ধি হইয়া বসিয়া রহিলাম। এ কে যে এমন জোর করিয়া তাহার জীবনের সঙ্গে আমাকে ধীরে ধীরে জড়াইয়া তুলিয়াছে? আমাকে একলা ফেলে চলে যাবেন? এত নিষ্ঠুর আপনি হতে পারেন? আমি ভাবতেও পারিনি। উঠুন, নিচে চলুন। আপনি না থাকলে ওই রোগা মানুষটিকে নিয়ে আমি একলা মেয়ে মানুষ কি করব বলুন তো? নিজের জিনিসপত্র লইয়া যখন ছোট স্টিমারে উঠিলাম, তখন ডাক্তারবাবু উপরের ডেকে দাঁড়াইয়াছিলেন। হঠাৎ আমাকে এই অবস্থায় দেখিয়া তিনি চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন, না না, আপনাকে যেতে হবে না, ফিরুন ফিরুন। আপনার হুকুম হয়েছে যে আপনি। অসংখ্য ধন্যবাদ, কিন্তু আর একটা হুকুমে আমায় যেতেই হচ্ছে। সহসা বোধ করি তাহার দৃষ্টি অভয়া ও রোহিণীর উপর পড়িল। মুখ টিপিয়া হাসিয়া বলিলেন, তবে মিছে কেন আমাকে কষ্ট দিলেন? তার জন্যে ক্ষমা চাইছি। না না, তার দরকার নেই, আমি জানতাম। গুড বাই, চললুম। বলিয়া ডাক্তারবাবু হাসি মুখে সরিয়া গেলেন। ক্যারেন্টিন কারাবাসের আইন কুলিদের জন্য, ভদ্রলোকের জন্য নয়, এবং যে কেহ জাহাজের ভাড়া 10 টাকার বেশি দেয় নাই। সেই কুলি চা বাগানের আইনে কি বলে জানি না, তবে জাহাজি আইন এই বটে, এবং কর্তৃপক্ষরাও প্রত্যক্ষ জ্ঞানে কি জানেন তা তারাই জানেন, কিন্তু অফিসিয়ালি তাহাদের ইহার অধিক জানার রীতি নাই। অতএব সে যাত্রায় আমরা সকলেই কুলি ছিলাম। সাহেবরা ইহাও জানেন যে কুলির জীবনযাত্রার সাজ সরঞ্জাম এমন কিছু হইতে পারে না, অন্তত হওয়া উচিত নয়, যাহা সে নিজে এক স্থান হইতে স্থানান্তরে ঘাড়ে করিয়া লইয়া যাইতে পারে না। সুতরাং ঘাট হইতে ক্যারেন্টিন যাত্রীদের জিনিসপত্র বহন করাইবার যে কোনো ব্যবস্থাই নাই, তাতে ক্ষুব্ধ হইবারও কিছু নাই, এ সকলই সত্য। তথাপি আমরা 3টি প্রাণী, যে মাথার উপর প্রচণ্ড সূর্য এবং পদতলে ততোধিক উগ্র উত্তপ্ত বালুকারাশির উপরে এক অপরিচিত নদীকূলে একরাশ মঠঘাট সুমুখে লইয়া কিংকর্তব্য বিমূঢ়ভাবে পরস্পরের মুখোমুখি চাহিয়া দাঁড়াইয়া রহিলাম, সে শুধু আমাদের দূরদৃষ্ট। সহযাত্রীদের পরিচয় ইতিপূর্বেই দিয়াছে। তাহারা যে যার লোটা কম্বল পিঠে ফেলিয়া এবং অপেক্ষাকৃত ভারী বোঝাগুলি তাহাদের গৃহলক্ষ্মীদের মাথার উপরে তুলিয়া দিয়া স্বচ্ছন্দে গন্তব্যস্থানে চলিয়া গেলেন। দেখিতে দেখিতে রোহিণী দাদা একটা বিছানার পুঁটুলিতে ভর দিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন। জ্বর, পেটের অসুখ এবং চরম শ্রান্তি, এইগুলি এক এক করিয়া তাহার অবস্থা এরূপ যে চলা তো ঢের দূরের কথা, বসাও অসম্ভব। শুইয়া পড়িতে পারিলেই তিনি বাঁচেন। অভয়া স্ত্রীলোক, রহিলাম শুধু আমি এবং নিজের ও পরের নানা আকারের ছোট বড় বোঁচকা বোঁচকিগুলি। অবস্থাটা আমার একবার ভাবিয়া দেখিবার মতো বটে। অকারণে চলিয়াছি তো এক অজ্ঞাত অপ্রীতিকর স্থানে। এক স্কন্ধে ভর করিয়াছেন নিঃসম্পর্কিয়া নিরুপায় নারী, অপর স্কন্ধে ঝুলিতেছেন তেমনি অপরিচিত এক ব্যাধিগ্রস্ত পুরুষ। মঠঘাটগুলা তো সব ফাও। এই সকলের মধ্যে ভীষণ রৌদ্রে আকণ্ঠ পিপাসা লইয়া এক অজানা জায়গায় হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে। চিত্রটি কল্পনা করিয়া পাঠক হিসাবে লোকের প্রচুর আমোদ বোধ হইতে পারে। হয়তো কোনো সহৃদয় পাঠক এই নিঃস্বার্থ পরোপকার বৃত্তির প্রশংসা করিতেও পারেন, কিন্তু বলিতে লজ্জা নাই, এই হতভাগ্যের তৎকালে সমস্ত মন বিতৃষ্ণায় ও বিরক্তিতে একেবারে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল।
নিজেকে সহস্র ধিক্কার দিয়া মন বলিতেছিল, এত বড় গাধা ত্রিসংসারে কি আর কেউ আছে? কিন্তু পরম আশ্চর্য এই যে এ পরিচয় তো আমার গায়ে লেখা ছিল না। তবে এক জাহাজ লোকের মধ্যে ভার বহিবার জন্য এক দণ্ডেই অভয়া আমাকে চিনিয়া ফেলিয়াছিল কি করিয়া। কিন্তু আমার চমক ভাঙিল তাহার হাসিতে। এই হাসির চেহারা দেখিয়া শুধু আমার চমক নয়, তাহার ভয়ানক কষ্টটাও এইবার চোখে পড়িয়া গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হইয়া গেলাম এই পল্লীবাসিনী মেয়েটির কথায় কোথাও লজ্জায় কৃতজ্ঞতায় মাটির সহিত মিশিয়া গিয়া করুণা ভিক্ষা চাহিবে না। হাসিয়া কহিল, খুব টকেছেন মনে করবেন না যেন। অনায়াসে যেতে উপচে পারেননি, তার নামে এত বড় দান করবার সুযোগ জীবনে হয়তো খুব কমই পাবেন, তা বলে রাখছি। কিন্তু সে কথা যাক, জিনিসপত্র এইখানেই পড়ে থাক। চলুন, একে যদি কোথাও ছায়ায় একটু শোয়াতে পারা যায়। বচকা বুচকির মমতা আপাতত ত্যাগ করিয়াই আমি রোহিণী দাদাকে পিঠে করিয়া কেরেন্টিনের উদ্দেশ্যে রওনা হইলাম। অভয়া ছোট একটি হাত বাক্স মাত্র হাতে লইয়া আমার অনুসরণ করিল। অন্যান্য জিনিসপত্র সেইখানেই পড়িয়া রহিল। অবশ্য সে সকল আমাদের খোয়া যায় নাই। ঘণ্টা দুই পরে তাহাদের আনাইয়া লইবার উপায় হইয়াছিল। অধিকাংশ স্থলেই দেখা যায় সত্যকার বিপদ কাল্পনিক বিপদের চেয়ে ঢের সুসহ। প্রথম হইতেই ইহা স্মরণ থাকিলে অনেক দুশ্চিন্তার হাত এড়ানো যায়। সুতরাং কিছু কিছু ক্লেশ ও অসুবিধা যদিও নিশ্চয়ই ভোগ করিতে হইয়াছিল, তথাপি এ কথাও স্বীকার করিতে হয় যে কেরেন্টিনের নির্দিষ্ট মেয়াদের দিনগুলি আমাদের এক প্রকার ভালোই কাটিল। তাছাড়া পয়সা খরচ করিতে পারিলে জমের বাটিতেও যখন বড় কুটুম্বের আদর পাওয়া যায়, তখন এ তো মোটে কেরেন্টি। জাহাজের ডাক্তারবাবু বলিয়াছিলেন স্ত্রীলোকটি বেশ ফরওয়ার্ড, কিন্তু প্রয়োজন হইলে এই স্ত্রীলোকটি যে কিরূপ বেশ ফরওয়ার্ড হইতে পারে তাহা বোধ করি তিনি কল্পনাও করেন নাই। রোহিণীবাবুকে যখন পিঠ হইতে নামাইয়া দিলাম, তখন অভয়া কহিল, হয়েছে, আর আপনাকে কিছু করতে হবে না শ্রীকান্তবাবু। এবার আপনি বিশ্রাম করুন, যা করবার আমি করছি। বিশ্রামের আমার যথার্থই আবশ্যক হইয়াছিল। পা দুটি শ্রান্তিতে ভাঙিয়া পড়িতেছিল। তথাপি আশ্চর্য হইয়া বলিলাম, আপনি কি করবেন? কাজ কি কম রয়েছে? জিনিসগুলি আনতে হবে, একটা ভালো ঘর জোগাড় করে আপনাদের দুজনের বিছানা তৈরি করে দিতে হবে, রান্না করে যা হোক দুটো দুজনকে খাইয়ে দিয়ে তবে তো আমার ছুটি হবে, তবে তো একটু বসতে পারবো। না না, মাথা খান, উঠবেন না, আমি এক্ষুনি সমস্ত ঠিকঠাক করে দিচ্ছি। ভাবছেন মেয়ে মানুষ হয়ে একা এসব জোগাড় করব কি করে? না, তাই বই কি আপনাদের জোগাড় করেছিল কে? সে আমি না আর কেউ? বলিয়া সে ছোট বাক্সটি খুলিয়া গুটি কতক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া কেরেন্টিনের অফিস ঘরের দিকে চলিয়া গেল। সে পারুক আর না পারুক, আমি তো আপাতত বসিতে পারিয়া বাঁচিয়া গেলাম। আধ ঘন্টার মধ্যেই একজন চাপড়াসি আমাদের ডাকিতে আসিল। রোহিণীকে লইয়া তাহার সঙ্গে গিয়া দেখিলাম ঘরটি ভালোই বটে। মেমসাহেব ডাক্তার নিজে দাঁড়াইয়া লোক দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করাইতেছেন। জিনিসপত্র আসিয়া পৌঁছিয়াছে। দুখানি খাটিয়ার উপর দুজনের বিছানা পর্যন্ত তৈরি হইয়া গিয়াছে। একাধারে নতুন হাঁড়ি, চাল ডাল, আলু, ঘি, ময়দা, কাঠ সমস্তই মজুদ। মাদ্রাজি ডাক্তারের সঙ্গে অভয়া ভাঙা হিন্দিতে কথাবার্তা চালাইতেছে। আমাকে দেখিতে পাইয়াই কহিল, ততক্ষণ একটু শুয়ে পড়ুন গে, আমি মাথায় 2 ঘটি জল ঢেলে নিয়ে এ বেলার মতো 4টি চালে ডালে খিচুড়ি রেঁধে নিই।
ও বেলা তখন দেখা যাবে। বলিয়া গামছা এবং কাপড় লইয়া মেম সাহেবকে সেলাম করিয়া একজন খালাসিকে সঙ্গে করিয়া স্নান করিতে চলিয়া গেল। অতএব ইহারই অভিভাবকতার এখানের দিনগুলি যে আমাদের ভালোই কাটিয়াছিল তাহা বলায় নিশ্চয় বিশেষ কিছু অত্যুক্তি করা হয় নাই। এই অভয়তে আমি দুটো জিনিস শেষ পর্যন্ত লক্ষ্য করিয়াছিলাম। এরূপ অবস্থায় নিঃসম্পর্কীয় নরনারীর ঘনিষ্ঠতা শতই দ্রুত অগ্রসর হইয়া যায়, কিন্তু ইহা সে কোনোদিন ঘটিবার সুযোগ দেয় নাই। ইহার ব্যবহারের মধ্যে কি যে একটা ছিল তাহা প্রতিক্ষণেই স্মরণ করাইয়া দিত। আমরা এক জায়গায় যাত্রীমাত্র, কাহারও সহিত কাহারও সত্যকার সম্বন্ধ নাই। দুদিন পরে হয়তো সারা জীবনের মধ্যেও আর কখনো কাহারও সহিত সাক্ষাৎ ঘটিবে না। আর এমন আনন্দের পরিশ্রমও কখনো দেখি নাই। সারাদিন আমাদের সেবার জন্যেই ব্যস্ত, সমস্ত কাজ নিজেই করিতে চায়। সাহায্য করিবার চেষ্টা করিলেই হাসিয়া বলিত, এ তো সমস্তই আমার নিজের কাজ, নইলে রোহিণী দাদারই বা এ কষ্টের কি আবশ্যক ছিল? আপনারই বা কি মাথা ব্যথা পড়েছিল এই জেলখানায় আসতে? আমার জন্যই তো আপনাদের এত দুঃখ। হয়তো খাওয়া দাওয়ার পরে একটু গল্প হইতেছে। অফিসের ঘণ্টায় 2টা বাজিতেই একেবারে উঠিয়া দাঁড়াইয়া কহিল, যাই আপনাদের চা করে আনি, 2টো বাজলো। মনে মনে বলিতাম, তোমার স্বামী যত পাপিষ্ঠই হন, পুরুষ মানুষ তো, যদি তাকে কখনো পাও তোমার মূল্য তিনি বুঝবেনি। তারপরে একদিন মেয়াদ ফুরাইল, দাদাও ভালো হইলেন। আমরাও সরকারি ছাড়পত্র পাইয়া আর একবার পোটলা পুটলি বাঁধিয়া রেঙ্গুন যাত্রা করিলাম। কথা ছিল শহরে মুসাফিরখানায় 2-1 দিনের জন্য আশ্রয় লইয়া একটা বাসা তাহাদের ঠিক করিয়া দিয়া তবে আমি নিজের জায়গায় যাইব, এবং যেখানেই থাকি তাহার স্বামীর ঠিকানা জানিয়া তাহাকে একটা সংবাদ পাঠাইবার প্রাণপণ চেষ্টা করিব। শহরে যেদিন পদার্পণ করিলাম সেদিনটি ব্রহ্মবাসীদের কি একটা পর্বদিন, আর পর্বও তাহাদের লাগিয়াই আছে। দলে দলে ব্রহ্ম নরনারী রেশমের পোশাক পরিয়া তাহাদের মন্দিরে চলিয়াছে। স্ত্রী স্বাধীনতার দেশ, সুতরাং আনন্দ উৎসবে তাহাদের সংখ্যাই অধিক। বৃদ্ধা, যুবতী, বালিকা, সকল বয়সের স্ত্রীলোকী অপূর্ব পোশাক পরিচ্ছেদে সজ্জিত হইয়া হাসিয়া, গল্প করিয়া, গান গাইয়া সমস্ত পথটা মুখরিত করিয়া চলিয়াছে। ইহাদের রং অধিকাংশই খুব ফর্সা। মেঘের মতো চুলের বোঝা তো শতকরা 90 জন রমণীর হাঁটুর নিচে পড়ে। খোঁপায় ফুল, কানে ফুল, গলায় ফুলের মালা, ঘোমটার বালাই নাই। পুরুষ দেখিয়া ছুটিয়া পলাইবার আগ্রহাতি সজ্জে হোঁচট খাইয়া উপুর হইয়া পড়া নাই। দ্বিধা সংকোচ লেশহীন, যেন ঝর্ণার মুক্ত প্রবাহের মতোই স্বচ্ছন্দে অবাধে বহিয়া চলিয়াছে। প্রথম দৃষ্টিতে একেবারে মুগ্ধ হইয়া গেলাম। নিজেদের দেশের তুলনায় মনে মনে তাহাদের অশেষ প্রশংসা করিয়া বলিলাম, এই তো চাই, এই নইলে আবার জীবন। তাহাদের সৌভাগ্যটা সহসা যেন ঈর্ষার মতো বুকে বাজিল। কহিলাম, এই যে ইহারা চতুর্দিকে আনন্দ সৃষ্টি করিয়া চলিয়াছে, সে কি অবহেলার জিনিস? রমণীদের এতখানি স্বাধীনতা দিয়া এদেশের পুরুষেরা কি এমন ঠকিয়াছে? আর আমরাই বা তাহাদের আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়া জীবনটা পঙ্গু করিয়া দিয়া কি এমন জিতিয়াছি? আমাদের মেয়েরাও যদি এমনই একদিন। হঠাৎ একটা গোলমাল শুনিয়া পিছনে ফিরিয়া যাহা দেখিলাম তাহা আজও আমার তেমনি স্পষ্ট মনে আছে। বচসা বাঁধিয়াছে ঘোড়ার গাড়ির ভাড়া লইয়া। গাড়োয়ান আমাদের হিন্দুস্থানি মুসলমান। মিনিট 2-3 তর্কাতর্কির পরেই বলং বলং বাহু বলং পথের ধারে একটা লোক মোটা মোটা ইক্ষুদণ্ড গাদি করিয়া বিক্রি করিতেছিল। অকস্মাৎ
তিনজনেই ছুটিয়া গিয়া তিন গাছা হাতে তুলিয়া হতভাগা গাড়োয়ানকে একযোগে আক্রমণ করিলেন। সে কি এলোপাথাড়ি মার! বেচারা স্ত্রীলোকের গায়ে হাত দিতেও পারে না, শুধু আত্মরক্ষা করিতে ওকে আটকায় তো ওর বাড়ি মাথায় পড়ে। চারিদিকে লোক জমিয়া গেল, কিন্তু সে শুধু তামাশা দেখিতে। সে দুর্ভাগার কোথায় গেল টুপি পাগড়ি, কোথায় গেল হাতের চিপটি, আর সহ্য করিতে না পারিয়া সে রণে ভঙ্গ দিয়া পুলিশ পুলিশ, পেয়াদা পেয়াদা চিৎকার করিতে করিতে ছুটিয়া পলাইল। সবে বাংলাদেশ হইতে আসিতেছে, তাও আবার পাড়া গাঁ হইতে। কলিকাতায় স্ত্রী স্বাধীনতা আছে, কানে শুনিয়াছি, চোখে দেখি নাই। কিন্তু স্বাধীনতা পাইলে ভদ্রলোকের অবলরাও যে একটা জোয়ান মদ্য পুরুষ মানুষকে প্রকাশ্য রাজপথের উপর আক্রমণ করিয়া লাঠি পেটা করিতে পারে, ক্রমশ এতখানি সবলা হইয়া ওঠার সম্ভাবনা আমার কল্পনার অতীত ছিল। অনেকক্ষণ হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া থাকিয়া সকার্যে প্রস্থান করিলাম। মনে মনে কহিতে লাগিলাম, স্ত্রী স্বাধীনতা ভালো কিংবা মন্দ, সমাজে আনন্দের মাত্রা ইহাতে বাড়ে কিংবা কমে এ বিচার আর একদিন করিব। কিন্তু আজ সচক্ষে যাহা দেখিলাম তাহাতে তো সমস্ত চিত্ত উদ্ভ্রান্ত হইয়া গেল। অভয়া ও রোহিণী দাদাকে তাহাদের নূতন বাসায় নূতন ঘরকন্যার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া যেদিন সকালে নিজের জন্য আশ্রয় খুঁজিতে রেঙ্গুনের রাজপথে বাহির হইয়া পড়িলাম, সেদিন ওই দুটি লোকের সম্বন্ধে আমার মনের মধ্যে যে একেবারেই কোনো গ্লানি স্পর্শ করতে পারে নাই, এমন কথা আমি বলিতে চাহি না। কিন্তু এই অপবিত্র চিন্তাটাকে বিদেয় করিতেও আমার বেশি সময় লাগে নাই, কারণ কোনো দুটি বিশেষ বয়সের নরনারীকে কোনো একটা বিশেষ অবস্থার মধ্যে দেখিতে পাওয়া মাত্রই একটা বিশেষ সম্বন্ধ কল্পনা করা যে কত বড় ভ্রান্তি, এ শিক্ষা আমার হইয়া গিয়াছিল। এবং ভবিষ্যতের জটিল সমস্যাও ভবিষ্যতের হাতে ছাড়িয়া দিতে আমার বাঁধে না। সুতরাং শুদ্ধমাত্র নিজের ভারটাই নিজের কাঁধে তুলিয়া লইয়া সেদিন প্রভাতকালে তাহাদের নূতন বাসা হইতে বাহির হইয়াছিলাম। এখনকার মতো তখনকার দিনে নূতন বাঙালি বর্মামূল্যকে পদার্পণ করা মাত্রই পুলিশের প্রকাশ্য এবং গুপ্ত কর্মচারীর দল তাহাকে প্রশ্ন করিয়া, বিদ্রুপ করিয়া, লাঞ্ছিত করিয়া বিনা অপরাধে থানায় টানিয়া লইয়া গিয়া ভয় দেখাইয়া যন্ত্রণার এক শেষ করিত না। মনের মধ্যে পাপ না থাকিলে তখনকার দিনে পরিচিত অপরিচিত প্রত্যেকেরই নির্ভয়ে বিচরণ করিবার অধিকার ছিল, এবং এখনকার মতো নিজেকে নির্দোষ প্রমাণ করিবার নিরতিশয় অপমানকর গুরুভারও তখন নবাগত বঙ্গবাসীর ঘাড়ের উপর চাপানো হয় নাই। অতএব স্বচ্ছন্দ চিত্তে কোনো একটা আশ্রয়ের অনুসন্ধানে সমস্ত সকালটাই সেদিন পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছিলাম। তাহা বেশ মনে পড়ে। একজন বাঙালির সহিত সাক্ষাৎ হইল। সে মুটের মাথায় এক ঝাঁকা তরি তরকারি চাপাইয়া ঘাম মুছিতে মুছিতে দ্রুত পদে চলিয়াছিল। জিজ্ঞাসা করিলাম, মশাই, এই নন্দ মিস্ত্রির বাসাটা কোথায় বলে দিতে পারেন? কোন নন্দ? রিবিট ঘরের নন্দ পাগড়িকে খুঁজছেন? সে তো জানি না মশাই, কোন ঘরের তিনি। শুধু পরিচয় দিয়েছিলেন রেঙ্গুনের বিখ্যাত নন্দ মিস্ত্রি বলে। লোকটা অসম্মান সূচক এক প্রকার মুখভঙ্গি করিয়া কহিল, ও মিস্ত্রি? অমন সবাই নিজেকে মিস্ত্রি কবলায় মশাই। মিস্ত্রি হওয়া সহজ নয়। মর্কট সাহেব যখন আমাকে বলেছিল, হরিপদ তুমি ছাড়া মিস্ত্রি হওয়ার লোক তো দেখতে পাইনে, তখন বড় সাহেবের কাছে কত উড়োচিঠি পড়েছিল জানেন? 100 খানি আরও কাস্তের জোর থাকলে কি উড়োচিঠির কর্ম কেটে যে জোড়া দিতে পারে, তবে কি জানেন মশাই? দেখিলাম অজ্ঞাত লোকটার এমন জায়গায় আঘাত করিয়া ফেলিয়াছি যে মীমাংসা হওয়া কঠিন। তাই তাড়াতাড়ি বাধা দিয়া বলিলাম,
তাহলে নন্দ বলে কোনো লোককে আপনি জানেন না? শোনো কথা, 40 বছর রেঙ্গুনে বাস, আমি জানি না আবার কাকে। নন্দ কি একটা? 3টে নন্দ আছে। নন্দ মিস্ত্রি বললেন? আসছেন কোত্থেকে? বাংলা থেকে বুঝি? ও তাই বলুন, টগরের মানুষকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, তিনিই বটে। তাই বলুন, পরিচয় না পেলে চিনব কি করে? আসুন আমার সঙ্গে। বরাতে করে খাচ্ছে মশাই, নইলে নন্দ পাগড়ি নাকি আবার একটা মিস্ত্রি। ব্রাহ্মণ শুনিয়া লোকটা পথের উপরেই প্রণাম করিল, কহিল, সে দেবে আপনার চাকরি করে? তা সাহেবকে বলে দিতেও পারে একটা জোগাড় করে, কিন্তু 2টি মাসের মাইনে আগাম ঘুষ দিতে হবে। পারবেন? তাহলে 18 আনা 5 শিকে রোজ ধরতেও পারে, এর বেশি নয়। জানাইলাম যে আপাতত চাকরির উমেদারিতে যাইতেছি না, একটু আশ্রয় জোগাড় করিয়া দিবে, এই আশা আমাকে নন্দমিস্ত্রি জাহাজের উপরেই দিয়াছিল। মশাই ভদ্রলোক, কেন ভদ্রলোকদের মেশে যান না? মেস কোথায় সে তো চিনি না। সেও চিনে না, তাহা সেও স্বীকার করিল, কিন্তু ওবেলা সন্ধান করিয়া জানাইবে আশা দিয়া বলিল। কিন্তু এত বেলা নন্দর সঙ্গে দেখা হবে না, সে কাজে গেছে। টগর খিল দিয়ে ঘুমাচ্ছে, ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে আর রক্ষে থাকবে না মশাই। সেটা খুব জানি, সুতরাং পথের মধ্যে আমাকে ইতস্তত করিতে দেখিয়া সে সাহস দিয়া কহিল, নাই গেলেন সেখানে? অমন তোফার দা ঠাকুরের হোটেল রয়েছে, চান করে সেবা করে ঘুম দিয়ে বেলা পড়লে তখন দেখা যাবে, চলুন। হরিপদর সহিত গল্প করিতে করিতে দাদা ঠাকুরের হোটেলে আসিয়া যখন উপস্থিত হইলাম, তখন হোটেলের ডাইনিং রুমে 15 লোক খাইতে বসিয়াছে। ইংরেজিতে 2টো কথা আছে, ইনস্টিংক্ট এবং প্রেজুডিস, কিন্তু আমাদের কাছে শুধু সংস্কার একটা যে আর একটা কথা নয়, তাহা বোঝা কঠিন নয়। কিন্তু আমাদের এই জাতিভেদ, খাওয়া ছোঁয়া বস্তুটা যে ইনস্টিংক্ট হিসেবে সংস্কার নয়, তাহা দাদা ঠাকুরের এই হোটেলের সংস্রবে আজ প্রথম টের পাইলাম। এবং সংস্কার হইলেও যে ইহা কত তুচ্ছ সংস্কার, ইহার বাঁধন হইতে মুক্ত হওয়া যে কত সহজ, তাহা প্রত্যক্ষ করিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলাম। আমাদের দেশে এই যে অসংখ্য জাতিভেদের শৃঙ্খল, তাহা দুপায়ে পড়িয়া ঝমঝম করিয়া বিচরণ করার মধ্যে গৌরব এবার মঙ্গল যে কতখানি বিদ্যমান, সে আলোচনা এখন থাক। কিন্তু এ কথা আমি অসংশয়ে বলিতে পারি যে যাহারা নিজেদের গ্রামটুকুর মধ্যে অত্যন্ত নিরাপদে প্রতিষ্ঠিত থাকিয়া ইহাকে পুরুষানুক্রমে প্রাপ্ত সংস্কার বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন এবং ইহার শাসন পাশ ছিন্ন করার দুরূহতা সম্বন্ধে যাহাদের লেশমাত্র অবিশ্বাস নাই, তাহারা একটা ভুল জিনিস জানিয়া রাখিয়াছেন। বস্তুত যে কোনো দেশে খাওয়া ছোঁয়ার বাছ বিচার প্রচলিত নাই। তেমন দেশে পা দেওয়া মাত্রই বেশ দেখিতে পাওয়া যায় এই 56 পুরুষের খাওয়া ছোঁয়ার শেকল কি করিয়া না জানি রাতারাতি খসিয়া গেছে। বিলাত গেলে জাতি যায়, একটা মুখ্য কারণ নিষিদ্ধ মাংস আহার করিতে হয়। যে নিজের দেশেও কোনো কালে মাংস খায় না, তাহারও যায়, কারণ জাতি মারিবার মালিকেরা বলেন সেও একই কথা, না খেলেও সে ওই খাওয়াই ধরে নিতে হবে। নেহাত মিথ্যা বলেন না। বর্মা তো 3-4 দিনের পথ, অথচ দেখি 15 আনা বাঙালি ভদ্রলোকই বোধ করি ব্রাহ্মণই বেশি হইবেন, কারণ এ যুগে তাহাদের লোভটাই সকলকে হার মানাইয়াছে। জাহাজের হোটেলে সস্তায় পেট ভরিয়া আহার করিয়া ডাঙায় পদার্পণ করেন। সেখানে মুসলমান ও গুয়ানিজ পাচক ঠাকুরেরা কি রাঁধিয়া সার্ভ করিতেন প্রশ্ন করা রূঢ় হতে পারে, কিন্তু তাহারা যে হব্বিষান্ন পাক করিয়া খোলাপাতায় তাহাদিগকে পরিবেশন করেন নাই, তাহা ভাটপাড়ার ভট্টাচার্যীদের পক্ষেও অনুমান করা বোধ করি কঠিন নয়। আমি তো সহযাত্রী, যাহারা নিতান্তই এই সকল খাইতে চাহেন না, তাহারা অন্তত
চা রুটি ফলটা পাঁপড়টাও ছাড়েন না। অথচ সেই একদম নিষিদ্ধ মাংস হইতে বর্তমান রম্ভা পর্যন্ত সমস্তই একত্রে গাদাগাদি করিয়া জাহাজের কোল্ড রুমে রাখা হইয়া থাকে, এবং তাহা কাহারও অগোচর রাখার পদ্ধতিও জাহাজের নিয়মকানুনের মধ্যে দেখি নাই। তবে আরাম এইটুকু যে বর্মা প্রবাসীর জাতি যাইবার আইনটা বোধ করি কোনো গতিকে শাস্ত্রকারের কডিসিলটা এড়াইয়া গেছে, না হইলে হয়তো আবার একটা ছোটোখাটো ব্রাহ্মণ সভার আবশ্যক হইত। যাক, ভদ্রলোকের কথা আজ এই পর্যন্তই থাক। হোটেলে যাহারা সারি সারি পংক্তি ভোজনে বসিয়া গেছে তাহারা ভদ্রলোক নয়, অন্তত আমরা বলি না। সকলেই কারিগর, ওয়ার্কশপে কাজ করে 10:30টায় ছুটিতে ভাত খাইতে আসিয়াছে। শহরের প্রান্তে মস্ত একটি মাঠের 3 দিকে নানা রকমের এবং নানা আকারের কারখানা, এবং একধারে এই পল্লীর মধ্যে দাদা ঠাকুরের হোটেলে এক বিচিত্র পল্লী লাইন করিয়া গায়ে গায়ে মিশাইয়া জীর্ণ কাঠের ছোট ছোট কুটির। ইহাতে চীনা আছে, বর্মা আছে, মাদ্রাজি, উড়িয়া, তৈলঙ্গি আছে, চট্টগ্রামী মুসলমান ও হিন্দু আছে, আর আছে আমাদের স্বজাতি বাঙালি। ইহাদেরই কাছে আমি প্রথম শিখিয়াছি যে ছোট জাতি বলিয়া ঘৃণা করিয়া দূরে রাখার বদ অভ্যাসটা পরিত্যাগ করা মোটেই শক্ত কাজ নয়। যাহারা করে না তাহারা যে পারে না বলিয়া করে না তাহা নয়, যে জন্য করে না তাহা প্রকাশ করিয়া বলিলে বিবাদ বাঁধিবে। দাদা ঠাকুর আসিয়া আমাকে সযত্নে গ্রহণ করিলেন, একটি ছোট ঘর দেখাইয়া দিয়া কহিলেন, আপনি যতদিন ইচ্ছে ঘরে থেকে আমার কাছে আহার করুন। চাকরি বাকরি হলে পরে দাম চুকিয়ে দেবেন। আমাকে তো তুমি চেনো না, 1 মাস থেকে এবং খেয়ে দাম না দিয়েও তো চলে যেতে পারি। এটা এটা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না মশাই। না, ওতে আমার লাভ নেই। দাদা ঠাকুর মাথা নাড়িতে নাড়িতে এবার পরম গাম্ভীর্যের সহিত কহিলেন, তবেই দেখুন, বরাত মশাই বরাত, এছাড়া আর পথ নেই, এই আমি সকলকে বলি। বস্তুত এ শুধু তাঁর মুখের কথা নয়, এ সত্য তিনি যে কিরূপ অকপটে বিশ্বাস করিতেন তাহা হাতে নাতে সপ্রমাণ করিবার জন্য 4-5 মাস পরে একদিন প্রাতকালে অনেকের গচ্ছিত টাকা কড়ি, আংটি, ঘড়ি প্রভৃতি সঙ্গে লইয়া শুধু তাহাদের নিরেট কপালগুলি শূন্য হোটেলের মেঝের উপর সজোরে ঠুকিবার জন্য বর্মায় ফেলিয়া রাখিয়া দেশে চলিয়া গেলেন। যাই হোক, দাদা ঠাকুরের কথাটা শুনিতে মন্দ লাগিল না, এবং আমিও একজন তার নতুন মক্কেল হইয়া একটা ভাঙা ঘর দখল করিয়া বসিলাম। রাত্রে একজন কাঁচা বয়সের বাঙালি জি আমার ঘরের মধ্যে আসন পাতিয়া খাবার জায়গা করিয়া দিতে আসিল। অদূরে ডাইনিং রুমে বহু লোকের আহারের কলরব শোনা যাইতেছিল। প্রশ্ন করিলাম, আমাকেও সেখানে না দিয়া এখানে দিচ্ছ কেন? তারা যে নোয়া কাটা বাবু, তাদের সঙ্গে কি আপনাকে দিতে পারি? অর্থাৎ তাহারা ওয়ার্কম্যান। আমি ভদ্রলোক, হাসিয়া বলিলাম, আমাকেও যে কি কাটতে হবে সে তো এখনো ঠিক হয়নি। যাই হোক, আজ দিচ্ছ দাও, কিন্তু কাল থেকে আমাকেও ওই ঘরেই দিও। আপনি বামুন মানুষ, আপনার সেখানে খেয়ে কাজ নেই। কেন? সবাই বাঙালি বটে, কিন্তু একজন ডোম আছে। ডোম? দেশে এই জাতিটা অস্পৃশ্য, ছুঁইয়া ফেলিলে স্নান করা কম্পালসারি কিনা তা জানি না, কিন্তু কাপড় ছাড়িয়া গঙ্গা জল মাথায় দিতে হয় তাহা জানি। অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, আর সবাই? আর সবাই ভালো জাত, কায়েদ আছে, কৈতব্য আছে, সদ্গোপ আছে, গোয়াল আছে, কামার আছে। এরা কেউ আপত্তি করে না?
এই বিদেশে 7 সমুদ্র পাড়ে এসে কি অত বামনাই করলে চলে বাবু? তারা বলে দেশে ফিরে গঙ্গা স্নান করে একটা অঙ্গ পাইচিত্তি করলেই হবে। হয়তো হয়, কিন্তু আমি জানি যে 2-4 জন মাঝে মাঝে দেশে আসে, তাহারা চলতি মুখে কলকাতায় গঙ্গায় একবার গঙ্গা স্নানটাও হয়তো করিয়া লয়, কিন্তু অঙ্গ পাইচিত্তি কোনো কালেই করে না বাবু। বিদেশের আবহাওয়ার গুণে ইহা তাহারা বিশ্বাস করে না। দেখিলাম হোটেলে মাত্র 2টি হুঁকা আছে, একটি ব্রাহ্মণের, অপরটি যাহারা ব্রাহ্মণ নয় তাহাদের। আহারাদির পর কৈবর্তের হাত হইতে ডোম এবং ডোমের হাত হইতে কর্মকার মশাই স্বচ্ছন্দে হাত বাড়াইয়া হুঁকা লইয়া তামাক ইচ্ছা করিলেন। দ্বিধার লেশ মাত্র নাই। 1-2 পরে এই কর্মকারটির সহিত আলাপ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এতে তোমাদের জাত যায় না? যায় না আর মশাই, যায় বই কি। তবে ও কি আর প্রথমে ডোম বলে নিজের পরিচয় দিয়েছিল? বলেছিল কৈবর্ত, তারপর সব জানাজানি হয়ে গেল। তখন তোমরা কিছু বললে না? কি আর বলবো মশাই, কাজটা তো খুব অন্যায় করেছে, সে বলতেই হবে, তবে লজ্জা পাবে। এজন্য সবাই জেনেও চেপে গেল। কিন্তু দেশে হলে কি হতো? তাহলে কি আর কারো রক্ষে ছিল? তারপর একটুখানি চুপ করিয়া থাকিয়া নিজেই বলিতে লাগিলেন, তবে কি জানেন বাবু, বামুনের কথা ধরি নে, তাঁরা হলেন বর্ণের গুরু, তাঁদের কথা আলাদা, নইলে আর সবাই সমান। নবসাখী বলুন আর হাঁড়ি ডমি বলুন, কিছুই কারো গায়ে লেখা থাকে না। সবাই ভগবানের সৃষ্টি, সবাই এক, সবাই পেটের জ্বালায় বিদেশে এসে লোহা পিটছে। আর যদি ধরেন বাবু, হরি মোড়ল ডোম হলে কি হয়? মদ খায় না, গাঁজা খায় না, আচার ব্যবহারে কার সাধ্যি বলেও ভালো জাত নয়। ডোমের ছেলে আর ওই লক্ষণ, ও তো ভালো কায়েতের ছেলে। ওর দেখুন দিকে একবার ব্যবহারটা, ব্যাটা 2-2বার জেলে যেতে যেতে বেঁচে গেছে। আমরা সবাই না থাকলে এতদিন ওকে জেলে ম্যাথরের ভাত খেতে হতো যে। লক্ষণের সম্বন্ধেও আমার কৌতূহল ছিল না, কিংবা হরিমোড়ল তাহার ডোমত্ব গোপন করিয়া কত বড় অন্যায় করিয়াছে সে মীমাংসা করিবারও প্রবৃত্তি হইল না। আমি শুধু ভাবিতে লাগিলাম, যে দেশে ভদ্রলোকেরা পর্যন্ত চর লাগাইয়া তাহাদের আজন্ম প্রতিবেশীর ছিদ্র অন্বেষণ করিয়া তাহার পিতৃসাধ্য পণ্ড করিয়া দিয়া আত্মপ্রসাদ লাভ করে, সেই দেশের অশিক্ষিত ছোট লোক হইয়াও ইহারা একজন অপরিচিত বাঙালির এত বড় মারাত্মক অপরাধও মাপ করিয়াছে। এবং শুদ্ধ তাই নয়, পাছে এই প্রবাসে তাহাকে লজ্জিত ও হীন হইয়া থাকিতে হয়, এই আশঙ্কায় সে কথা উত্থাপন পর্যন্ত করে নাই। এ অসম্ভব কি করিয়া সম্ভব হইল? বিদেশি বুঝিবে না বটে, কিন্তু আমরা তো বুঝিতে পারি হৃদয়ের কতখানি প্রশস্ততা, মনের কত বড় ঔদার্য ইহার জন্য আবশ্যক। এ যে শুধু তাহাদের দেশ ছাড়িয়া বিদেশে আসার ফল, তাহাতে আর সংশয় মাত্র নাই। মনে হইল এই শিক্ষাই এখন আমাদের দেশের জন্য সকলের চেয়ে বেশি প্রয়োজন। ওই যে নিজের পল্লীটুকুর মধ্যে সারা জীবন বসিয়া কাটানো, মানুষকে সর্ববিষয়ে ছোট করিয়া দিতে এত বড় শত্রু বোধ করি কোনো একটা জাতির আর নাই। যাক, বহুদিন পর্যন্ত আমি ইহাদের মধ্যে বাস করিয়াছি, কিন্তু আমার যে অক্ষর পরিচয় আছে, এ সংবাদ যতদিন না তাহারা জানিবার সুযোগ পাইয়াছে, শুধু ততদিনই আমি ইহাদের সহিত ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছি, তাহাদের সকল সুখ দুঃখের অংশ পাইয়াছি। কিন্তু যে মুহূর্তে জানিয়াছে আমি ভদ্রলোক, আমি ইংরেজি জানি, সেই মুহূর্তেই তাহারা আমাকে পর করিয়া দিয়াছে। ইংরাজি জানা শিক্ষিত ভদ্রলোকের কাছে ইহারা বিপদের দিনে আসেও বটে, পরামর্শ জিজ্ঞাসা করে, তাহাও সত্য, কিন্তু বিশ্বাসও করে না, আপনার লোক বলিয়াও ভাবে না।
আমি যে তাহাদিগকে ছোট বলিয়া মনে মনে ঘৃণা করি না, আড়ালে উপহাস করি না, দেশের এই কুসংস্কারটা তাহার আজও কাটাইয়া উঠিতে পারে নাই। শুধু এই জন্যই আমার কত সৎ সংকল্পই যে ইহাদের মধ্যে বিফল হইয়া গিয়াছে, বোধ করি তাহার অবধি নাই। কিন্তু সে কথাও আজ থাক। দেখিলাম বাঙালি মেয়েদের সংখ্যাও এ অঞ্চলে বড় কম নাই। তাহাদের কুলের পরিচয় প্রকাশ না করাই ভালো। কিন্তু আজ যাহারা আর একভাবে পরিবর্তিত হইয়া একেবারে খাঁটি গৃহস্থ পরিবার হইয়া গেছে, পুরুষদের মনে মনে হয়তো আজও একটা সাবেক জাতের স্মৃতি বজায় আছে। কিন্তু মেয়েরা দেশেও আসে না, দেশের সহিত আর কোনো সংস্রব রাখে না। তাহাদের ছেলে মেয়েদের প্রশ্ন করিলে বলে, আমরা বাঙালি, অর্থাৎ মুসলমান, খ্রিস্টান ধর্মাবলম্বী নই। বাঙালি হিন্দু আপোষের মধ্যে বিবাহাদি আদান প্রদান সৎছন্দে চলে, শুধু বাঙালি হলেই যথেষ্ট। এবং চট্টগ্রামী বাঙালি ব্রাহ্মণ আসিয়া মন্ত্র পড়াইয়া 2 হাত এক করিয়া দিলেই ব্যাস। বিধবা হইলে বিধবা বিবাহের রেওয়াজ নাই, বোধ করি পুরোহিত মন্ত্র পড়াইতে রাজি হন না বলিয়াই। কিন্তু বৈধব্য ইহারা ভালোবাসে না। আবার একটা ঘর সংসার পাতাইয়া লয়, আবার ছেলে মেয়ে হয়। তাহারাও বলে আমরা বাঙালি। আবার তাহাদের বিবাহের সেই পুরোহিত আসিয়াই বৈদিক মন্ত্র পড়াইয়া বিবাহ দিয়া যান। এবার কিন্তু আর এক তিল আপত্তি করেন না। স্বামী অত্যধিক দুঃখ যন্ত্রণা দিলে ইহারা অন্য আশ্রয় গ্রহণ করে বটে, কিন্তু সেটা অত্যন্ত লজ্জার কথা বলিয়া দুঃখ যন্ত্রণার পরিমাণটাও অত্যন্ত হওয়া প্রয়োজন। অথচ ইহারা যথার্থই হিন্দু এবং দুর্গা পূজা হইতে শুরু করিয়া ষষ্ঠী মাকাল কোনো পূজাই বাদ দেয় না। পথে যাহাদের সুখ দুঃখের অংশগ্রহণ করিতে করিতে এই বিদেশে আসিয়া উপস্থিত হইলাম, ঘটনাচক্রে তাহারা রহিয়া গেল শহরের এক প্রান্তে, আর আমার আশ্রয় মিলিল অন্য প্রান্তে। সুতরাং 15-16 দিনের মধ্যে ওদিকে আর যাইতে পারি নাই। তাছাড়া সারাদিন চাকরির উমেদারিতে ঘুরিতে ঘুরিতে এমনই পরিশ্রান্ত হইয়া পড়ি যে সন্ধ্যার প্রাক্কালে বাসায় ফিরিয়া এ শক্তি আর থাকে না যে কোথাও বাহির হই। ক্রমশ যত দিন যাইতেছিল আমারও ধারণা জন্মিতেছিল যে এই সুদূর বিদেশে আসিয়াও চাকরি সংগ্রহ করা আমার পক্ষে ঠিক দেশের মতোই সুকঠিন। অভয়ার কথা মনে পড়িল। যে লোকটির উপর নির্ভর করিয়া সে স্বামীর সন্ধানে গৃহত্যাগ করিয়া আসিয়াছে, সন্ধান না মিলিলে সে লোকটির অবস্থা কি হইবে? বাড়ি ছাড়িয়া বাহির হইবার পথ যথেষ্ট উন্মুক্ত থাকিলেও ফিরিবার পথটি যে ঠিক তেমনি প্রশস্ত পড়িয়া থাকে। বাংলাদেশের আবহাওয়ায় মানুষ হইয়া এত বড় আশার কথা কল্পনা করিবার সাহস আমার নাই। নিজেদের অধিক দিন প্রতিপালন করিবার মতো অর্থবল যে সংগ্রহ করিয়া তাহারা পা বাড়ায় নাই, তাহাও অনুমান করা কঠিন নয়। বাকি রহিল শুধু সেই রাস্তাটা, যাহা 15 আনা বাঙালির একমাত্র অবলম্বন, অর্থাৎ মাস মাহিনায় পরের চাকরি করিয়া মরণ পর্যন্ত কোনো মতে হাড় মাংসগুলাকে একত্র রাখিয়া চলা। রোহিণীবাবুরও যে সে ছাড়া পথ নাই তাহা বলাই বাহুল্য। কিন্তু এই রেঙ্গুনের বাজারে কেবলমাত্র নিজের উদরটা চালাইয়া লইবার মতো চাকরি জোগাড় করিতে আমারই যখন এই হাল, তখন একটি স্ত্রীলোককে কাঁধে করিয়া সেই হাবাগোবা বেচারা গোছের অভয়ার দাদাটাই যে কি অবস্থা হইবে তাহা মনে করিয়া আমার পর্যন্ত যেন ভয় করিয়া উঠিল। স্থির করিলাম, কাল যেমন করিয়াই হোক একবার গিয়া তাহাদের খবর লইয়া আসিব। পরদিন অপরাহ্ন বেলায় প্রায় ক্রোশ 2 পথ হাঁটিয়া তাহাদের বাসায় উপস্থিত হইলাম। দেখিলাম বাহিরের বারান্দায় একটি ছোট মোড়ার উপর রোহিণী দাদা আসীন রহিয়াছেন। তাহার মুখমণ্ডল নবজল ধরমণ্ডিত আষাঢ়স্য প্রথম দিবসের ন্যায় গুরুগম্ভীর। কহিলেন,
আরে শ্রীকান্তবাবু যে, ভালো তো? আগে হ্যাঁ। যান, ভিতরে গিয়ে বসুন। আপনাদের খবর সব ভালো তো? ভেতরে যান না, তিনি ঘরেই আছেন। তা যাচ্ছি, আপনিও আসুন। না না, আমি এখানে একটু জিরোই। সারাদিন খেটে খেটে একদম খুন ওবার্য হয়েছি। দুদণ্ড ভাত ছড়িয়ে একটু বসি। তিনি পরিশ্রমাধিক্যে যে মৃতকল্প হইয়া উঠিয়াছেন তাহা তাহার চেহারায় প্রকাশ না পাইলেও মনে মনে কিছু উদ্বিগ্ন হইয়া উঠিলাম। রোহিণী দাদার মধ্যেও যে এতখানি গাম্ভীর্য এতদিন প্রচ্ছন্নভাবে বাস করিতেছিল তাহা সচক্ষে না দেখিলে তো বিশ্বাস করাই দুরূহ। কিন্তু ব্যাপার কি, আমি নিজেও তো পথে পথে ঘুরিয়া আর পারি না। আমার এই দাদাটি কি কপাটের আড়াল হইতে অভয়া তাহার হাসি মুখখানি বাহির করিয়া নিঃশব্দ সংকেতে আমাকে ভিতরে আহ্বান করিল। দ্বিধাগ্রস্তভাবে কহিলাম, চলুন না রোহিণীদা, ভিতরে গিয়ে দুটো গল্প করি গে। গল্প? এখন মরণ হলেই বাঁচি, তা জানেন শ্রীকান্তবাবু? জানিতাম না, তাহা স্বীকার করিতেই হইল। তিনি প্রত্যুত্তরে শুধু একটা প্রচণ্ড নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দুদিন পরেই জানতে পারবেন। অভয়ার পুনশ্চ নীরব আহ্বানে আর বাহিরে দাঁড়াইয়া কথা কাটাকাটি না করিয়া ভিতরে প্রবেশ করিলাম। ভিতরে রান্নাঘর ছাড়া শোবার ঘর, দুটি সুমুখের খানাই বড়। রোহিণীবাবু ইহাতে শয়ন করেন। একাধারে দড়ির খাটের উপর তাহার শয্যা। প্রবেশ করিতেই চোখে পড়িল মেঝের উপর আসন পাতা, একখানি রেকাবিতে লুচি ও তরকারি, একটু হালুয়া ও এক গ্লাস জল। গণনায় নিরূপণ করিয়া এ আয়োজন যে পূর্বাহ্ন হইতে আমার জন্য করিয়া রাখা হয় নাই তাহা নিঃসন্দেহ। সুতরাং এক মুহূর্তেই বুঝিতে পারিলাম একটা রাগারাগি চলিতেছিল। তাই রোহিণী দাদার মুখ মেঘাচ্ছন্ন। তাই তাহার মরণ হইলে তিনি বাঁচেন। নীরবে খাটের উপর গিয়া বসিলাম। অভয়া অনতি দূরে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ভালো আছেন? এতদিন পরে বুঝি গরিবদের মনে পড়ল? খাবারের থালাটা দেখাইয়া কহিলাম, আমার কথা পরে হবে, কিন্তু এ কি? অভয়া হাসিল। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, ও কিছু না, আপনি কেমন আছেন বলুন। কেমন আছি সে তো নিজেই জানি না, পরকে বলিব কি করিয়া। একটু ভাবিয়া কহিলাম, একটা চাকরির জোগাড় না হওয়া পর্যন্ত এ প্রশ্নে জবাব দেওয়া কঠিন। রোহিণীবাবু যে বলছিলেন। আমার মুখের কথা মুখেই রহিয়া গেল। রোহিণী দাদা তাহার ছেঁড়া চুটিতে একটা অস্বাভাবিক শব্দ তুলিয়া পটপট শব্দে ঘরে ঢুকিয়া কাহারও প্রতি দৃকপাত মাত্র না করিয়া জলের গ্লাসটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে অর্ধেকটা এবং বাকিটুকু 2-3 চুমুকে জোর করিয়া গিলিয়া ফেলিয়া শূন্য গ্লাসটা কাঠের মেঝের উপর ঠকাস করিয়া রাখিয়া দিয়া বলিতে বলিতে বাহির হইয়া গেলেন। আমি অবাক হইয়া অভয়ার প্রতি চাহিয়া দেখিলাম, পলকের জন্য তাহার মুখখানি রাঙা হইয়া উঠিল। কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করিয়া সে সহাস্যে কহিল, খিদে পেলে কিন্তু জলের গেলাসের চেয়ে খাবারের থালাটাই মানুষের আগে চোখে পড়ে। রোহিণী সে কথা কানেও তুলিলেন না, বাহির হইয়া গেলেন। কিন্তু অর্ধ মিনিট না যাইতেই ফিরিয়া আসিয়া কপাটের সম্মুখে দাঁড়াইয়া আমাকে সম্বোধন করিয়া বলিলেন, সারাদিন অফিসে খেটে খেটে খিদে পা মাথা ঘুরছিল শ্রীকান্তবাবু, তাই তখন আপনার সাথে কথা কইতে পারিনি, কিছু মনে করবেন না। না। আপনি যেখানে থাকেন সেখানে আমার একটুকু বন্দোবস্ত করে দিতে পারেন? কিন্তু সেখানে লুচি মোহনভোগ হয় না। দরকার কি, ক্ষুধার সময় একটু ঘুর দিয়ে যদি কেউ জল দেয় সেই যে অমৃত, এখানে তাই বা দেয় কে? আমি জিজ্ঞাসু মুখে অভয়ার মুখের প্রতি চাহিতেই সে ধীরে ধীরে বলিল,
মাথা ধরে অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই খাবার তৈরি করতে আজ একটু দেরি হয়ে গেছে শ্রীকান্তবাবু। এই অপরাধ? এ কি তুচ্ছ অপরাধ শ্রীকান্তবাবু? তুচ্ছ বই কি? আপনার কাছে হতে পারে, কিন্তু যিনি গলগ্রহকে খেতে দেন তিনি এই বা মাপ করবেন কেন? আমার মাথা ধরলে তার কাজ চলে কি করে? রোহিণী ফোঁস করিয়া গর্জিয়া উঠিয়া কহিলেন, গলগ্রহ, এ কথা আমি বলেছি? ও, তোমার মনে মনে জিলিপির প্যাচ তোমার মাথা ধরেছিল, আমাকে বলেছিলে? তোমাকে বলে লাভ কি? তুমি কি বিশ্বাস করতে? রোহিণী আমার দিকে ফিরিয়া উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, শুনুন শ্রীকান্তবাবু, কথাগুলো একবার শুনে রাখুন। ওর জন্য আমি দেশত্যাগী হলুম, বাড়ি ফেরবার পথ বন্ধ, আর ওর মুখের কথা শুনুন। ও, আমার যা হবার হবে। তুমি যখন ইচ্ছে দেশে ফিরে যাও। আমার জন্য কেন তুমি এত কষ্ট সইবে? তোমার কে আমি? এত খোঁটা দেওয়াচ্ছে। তাহার কথা শেষ হইতে না হইতেই রোহিণী প্রায় চিৎকার করিয়া উঠিলেন। শুনুন শ্রীকান্তবাবু, দুটো রেঁধে দেওয়ার জন্য কথাগুলো আপনি শুনে রাখুন। আচ্ছা, আজ থেকে যদি তুমি আমার জন্য রান্নাঘরে যাও তো তোমার অতি বড়। আমি বরঞ্চে হোটেলে। বলিতে বলিতেই তাহার কান্নায় কণ্ঠরোধ হইয়া গেল। তিনি কোঁচার খুঁটটা মুখে চাপা দিয়া দ্রুত বেগে বাড়ির বাহির হইয়া গেলেন। অভয়া বিবর্ণ মুখ হেঁট করিল, কি জানি চোখের জল গোপন করিতে কিনা, কিন্তু আমি একেবারে কাঠ হইয়া গেলাম। কিছুদিন হইতে উভয়ের মধ্যে যে কলহ চলিতেছে সে তো চোখেই দেখিলাম, কিন্তু ইহার নিগূঢ় হেতুটা দৃষ্টির একান্ত অন্তরালে থাকিলেও সে যে ক্ষুধা এবং খাবার তৈরির ত্রুটি হইতে বহুদূর বহিতেছে তাহা বুঝিতে লেশমাত্র বিলম্ব ঘটিল না। তবে কি স্বামী অন্বেষণের গল্পটাও? উঠিয়া দাঁড়াইলাম। এই নীরবতা ভঙ্গ করিতে নিজেরই কেমন যেন সংকোচ বোধ হইতে লাগিল। একটু ইতস্তত করিয়া শেষে কহিলাম, আমাকে অনেক দূর যেতে হবে, এখন তাহলে আসি। আবার কবে আসবেন? অনেক দূর। তাহলে একটু দাঁড়ান। বলিয়া অভয়া বাহির হইয়া গেল। মিনিট 5-6 পরে ফিরিয়া আসিয়া আমার হাতে এক টুকরা কাগজ দিয়া বলিল, যে জন্যে আমার আশা তার সমস্তই এতে সংক্ষেপে লিখে দিলুম। পড়ে দেখে যা ভালো বোধ হয় করবেন। আপনাকে এর বেশি আমি বলতে চাইনি। বলিয়া আজ সে আমাকে গলায় আঁচল দিয়া প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আমার ঠিকানাটা কি? প্রশ্নের উত্তর দিয়া আমি সেই ছোট কাগজখানি মুঠার মধ্যে গোপন করিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিলাম। বারান্দায় সেই মোড়াটি এখন শূন্য। রোহিণী দাদাকে আশেপাশে কোথাও দেখিলাম না। বাসা পর্যন্ত কৌতূহল দমন করিতে পারিলাম না। অনতি দূরেই পথিপার্শ্বে একখানি ছোট চায়ের দোকান দেখিয়া ঢুকিয়া পড়িলাম এবং এক বাটি চা লইয়া ল্যাম্পের আলোকে সেই লেখাটুকু চোখের সম্মুখে মেলিয়া ধরিলাম। পেন্সিলের লেখা, কিন্তু ঠিক পুরুষ মানুষের মতো হস্তাক্ষর। প্রথমেই সে তাহার স্বামীর নাম এবং তাহার পূর্বেকার ঠিকানা দিয়া নিচে লিখিয়াছে। আজ যাহা মনে করিয়া গেলেন সে আমি জানি, এবং বিপদে আপনার উপর আমি যে কতখানি নির্ভর করিয়াছি সেও আপনি জানেন, তাই আপনার ঠিকানা জানিয়া লইলাম। অভয়ের লেখাটুকু বারবার পড়িলাম, কিন্তু ওই কয়টা কথা ছাড়া আর একটা কথাও বেশি আন্দাজ করিতে পারিলাম না। আজ তাহাদের পরস্পরের ব্যবহার চোখে দেখিয়া যে কোনো একটা বাহিরের লোক যে কি মনে করিবে তাহা অভয়ার মতো বুদ্ধিমতী রমণীর পক্ষে অনুমান করা একেবারেই কঠিন নয়। কিন্তু তথাপি সে সত্য মিথ্যা সম্বন্ধে এক বিন্দু ইঙ্গিত করিল না। তাহার স্বামীর নাম ও ঠিকানা তো পূর্বেই শুনিয়াছে। বিপদে আমার উপর নির্ভর করিতে তো
তাহাকে বারংবার চোখেই দেখিয়াছি, কিন্তু তারপরে এখন তাহার অনুসন্ধান করিতে সে কি চায় না, কিংবা আর কোন বিপদ অবশ্যম্ভাবী বুঝিয়া সে আমার ঠিকানা জানিয়া লইল, কোনটার আভাস পর্যন্ত তাহার লেখার মধ্যে হাতড়াইয়া বাহির করিতে পারিলাম না। কথায় বার্তায় অনুমান হয় রোহিণী কোনো একটা অফিসে চাকরি জোগাড় করিয়াছে। কি করিয়া করিল জানি না, তবে খাওয়া পড়ার দুশ্চিন্তাটা আপাতত আমাদের মতো তাহাদের নাই। লুচিও জোটে, তথাপি যে কিরকম বিপদের সম্ভাবনাটা আমাকে শুনাইয়া রাখিল এবং শুনাইবার সার্থকতাই বা কি, তাহা অভয়াই জানে। তথা হইতে বাহির হইয়া সমস্ত পথটা শুধু ইহাদের বিষয় ভাবিতে ভাবিতেই বাসায় আসিয়া উপস্থিত হইলাম। কিছুই স্থির হইল না, শুধু এইটা আজ নিজের মধ্যে স্থির হইয়া গেল যে অভয়ার স্বামী লোকটা যেই হোক এবং সেখানে যেভাবেই থাকুক, স্ত্রীর বিশেষ অনুমতি ব্যতীত ইহাকে সন্ধান করিয়া বাহির করার কৌতূহল আমাকে সংবরণ করিতেই হইবে। পরদিন হইতে পুনরায় নিজের চাকরির উমেদারিতে লাগিয়া গেলাম, কিন্তু সহস্র চিন্তার মধ্যেও অভয়ার চিন্তাকে মনের ভিতর হইতে ঝাড়িয়া ফেলিতে পারিলাম না। কিন্তু চিন্তা যাই করি না কেন, দিনের পর দিন সমভাবেই গড়াইয়া চলিতে লাগিল। এদিকে অদৃষ্টবাদী দাদা ঠাকুরের প্রফুল্ল মুখ মেঘাচ্ছন্ন হইয়া উঠিতে লাগিল। ভাতের তরকারি প্রথমে পরিমাণে এবং পরে সংখ্যায় বিরল হইয়া উঠিতে লাগিল, কিন্তু চাকরি আমার সম্বন্ধে লেশমাত্র মত পরিবর্তন করিলেন না। যে চক্ষে প্রথম দিনটিতে দেখিয়াছিলেন, মাসাধিককাল পরেও ঠিক সেই চক্ষেই দেখিতে লাগিলেন। কাহার পরে জানি না, কিন্তু ক্রমশ উৎকণ্ঠিত এবং বিরক্ত হইয়া উঠিতে লাগিলাম। কিন্তু তখন তো জানিতাম না, চাকরি পাবার যথেষ্ট প্রয়োজন না হইলে আর ইনি দেখা দেন না। এই জ্ঞানটি লাভ করিলাম হঠাৎ একদিন রোহিণীবাবুকে পথের মধ্যে দেখিয়া। তিনি বাজারে পথের ধারে তরি তরকারি কিনিতেছিলেন। আমি অনতিদূরে দাঁড়াইয়া নিঃশব্দে দেখিতে লাগিলাম। যদিও তাহার গায়ের জামা কাপড় জুতা জীর্ণতার প্রায় শেষ সীমায় পৌঁছিয়াছে, তীক্ষ্ণ রৌদ্রে মাথায় একটা ছাতি পর্যন্ত নাই, কিন্তু আহার্য দ্রব্যগুলি তিনি বড়লোকের মতোই ক্রয় করিতেছেন। সেদিকে তাহার খোঁজাখুঁজি ও যাচাই বাছাইয়ের অবধি নাই। হাঙ্গামা ও পরিশ্রম যতই হোক, ভালো জিনিসটি সংগ্রহ করিবার দিকে যেন তাহার প্রাণ পড়িয়া আছে। চক্ষের পলকে সমস্ত ব্যাপারটা আমার চোখে পড়িয়া গেল। এইসব কেনাকাটার ভিতর দিয়া তাহার ব্যগ্র ব্যাকুল স্নেহ যে কোথায় গিয়া পৌঁছিতেছে, এ যেন আমি সূর্যের আলোর মতো সুস্পষ্ট দেখিতে পাইলাম। কেন যে এই সকল লইয়া তাহার বাড়ি পৌঁছানো একান্তই চাই, কেন যে এই সকলের মূল্য দিবার জন্য চাকরি তাহাকে পাইতেই হল, এই সমস্যার মীমাংসা করিতে আর লেশ মাত্র বিলম্ব হইল না। আজ বুঝিলাম কেন সে এই জনারণ্যের মধ্যে পথ খুঁজিয়া পাইয়াছে এবং আমি পাই নাই। ওই যে শীর্ণ লোকটি রেঙ্গুনের রাজপথ দিয়া একরাশ মোট হাতে লইয়া শতছিন্ন মলিন বাসে গৃহে চলিয়াছে, আড়ালে থাকিয়া আমি তাহার পরিতৃপ্ত মুখের পানে চাহিয়া দেখিলাম, নিজের প্রতি দৃক্পাত করিবার তাহার যেন অবসর মাত্র নাই। হৃদয় তাহার যাহাতে পরিপূর্ণ হইয়া আছে, তাহাতে তাহার কাছে জামা কাপড়ের দৈন্য যেন একেবারেই অকিঞ্চিৎকর হইয়া গেছে। আর আমি বস্ত্রের সামান্য মলিনতায় প্রতি পদেই যেন সংকোচে জড়সড় হইয়া উঠিতেছি। পথচারী একান্ত অপরিচিত লোকেরও দৃষ্টিপাতে লজ্জায় যেন মরিয়া যাইতেছি। রোহিণীরা চলিয়া গেলেন, আমি তাহাকে ফিরিয়া ডাকিলাম না, এবং পরক্ষণেই লোকের মধ্যে তিনি অদৃশ্য হইয়া গেলেন। কেন জানি না, এইবার অশ্রু জলে আমার দুচক্ষু ঝাপসা হইয়া গেল। চাদরের খুঁটে মুছিতে মুছিতে পথের এক ধার দিয়া ধীরে ধীরে বাসায় ফিরিলাম এবং নিজের মনেই বারবার বলিতে লাগিলাম,
এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না, এত বড় কাজও বুঝি কিছু নাই। তথাপি বহু বহু যুগ সঞ্চিত অন্ধ সংস্কার আমার কানে কানে ফিসফিস করিয়া বলিতে লাগিল, ভালো নয়, ইহা ভালো নয়, ইহা পবিত্র নয়। শেষ পর্যন্ত ইহার ফল ভালো হয় না। বাসায় আসিয়া একখানি বড় লেফাফার পত্র পাইলাম। খুলিয়া দেখি চাকরির দরখাস্ত মঞ্জুর হইয়াছে। সেগুন কাঠের প্রকাণ্ড ব্যবসায়ী। অনেক আবেদনের মধ্যে ইহারাই গরিবের প্রতি প্রসন্ন হইয়াছেন। ভগবান তাহাদের মঙ্গল করুন। চাকরি বস্তুটির সহিত সাবেক পরিচয় ছিল না, সুতরাং পাইলেও সন্দেহ রহিল। তাহা বজায় থাকিবে কি থাকিবে না। আমার যিনি সাহেব হইলেন তিনি খাঁটি সাহেব হইলেও দেখিলাম বেশ বাংলা জানেন, কারণ কলিকাতার অফিস হইতে তিনি বদলি হইয়া বর্মায় গিয়াছিলেন। প্রকাশ্যে এবং মনে মনে সাহেবকে 1 লক্ষ আশীর্বাদ করিয়া হাড় বাহির করা টেবিল ছাড়িয়া একেবারে সবুজ বনাত মোড়া টেবিলের উপর চড়িয়া বসিলাম। মানুষের যখন হয় তখন এমনি করিয়াই হয়। আমাদের হোটেলের দাদা ঠাকুর নেহাত মিথ্যা বলেন না। গাড়ি ভাড়া করিয়া অভয়াকে সুসংবাদ দিতে গেলাম। রোহিণীদা অফিস হইতে ফিরিয়া সেই মাত্র জলযোগে বসিয়াছিলেন, কিন্তু আজ তাহার নিছক জল দিয়া কন্যাবৃত্তির প্রবৃত্তি কিছুমাত্র দেখিলাম না। বরঞ্চ যা দিয়া তিনি পূর্ণ করিতেছিলেন তা দিয়া পূর্ণ করিতে সংসারে আর যাহারই আপত্তি থাক, আমার তো ছিল না। অতএব অভয়ার প্রস্তাবে যে অসম্মত হইলাম না তাহা বলাই বাহুল্য। খাওয়া শেষ হতেই রোহিণীদা জামা গায়ে দিতে লাগিলেন। অভয়া ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, তোমাকে বরাবর বলছি রোহিণী দাদা, এই শরীরে তুমি এত পরিশ্রম করো না। তুমি কি কিছুতেই শুনবে না? আচ্ছা কি হবে আমাদের এই বেশি টাকায়? দিন তো বেশ চলে যাচ্ছে। রোহিণীদার দুচক্ষু দিয়া স্নেহ যেন ঝরিয়া পড়িতে লাগিল। দেখুন তো শ্রীকান্তবাবু, এই অন্যায়। সারাদিন হাড়ভাঙা খাটুনির পরে বাড়ি এসে কোথায় একটু জিরোবেন তা নয়, আবার রাত্রি 9টা পর্যন্ত ছেলে পড়াতে বেরিয়ে গেলেন। আমি অত বলি, কিছুতে শুনবেন না। এই 2টি লোকের রান্নায় আবার একটা রাঁধুনি রাখার কি দরকার বলুন তো? ও সবই যেন বাড়াবাড়ি না বলিয়া সে আর একদিকে চোখ ফিরাইল। আমি নিঃশব্দে শুধু একটু হাসিলাম। না কি হাঁ এ জবাব দিবার সাধ্য আমার ছিল না। আমার বিধাতা পুরুষেরও ছিল কিনা সন্দেহ। অভয়া উঠিয়া গিয়া একখানি পত্র আনিয়া আমার হাতে দিল। কয়েকদিন হইল বর্মা রেল কোম্পানির অফিস হইতে ইহা আসিয়াছে। বড় সাহেব দুঃখের সহিত জানাইয়াছেন যে অভয়ার স্বামী প্রায় 2 বৎসর পূর্বে কি একটা গুরুতর অপরাধে কোম্পানির চাকরি হইতে অব্যাহতি পাইয়া কোথায় গিয়াছে তা তাহারা অবগত নহেন। উভয়ই বহুক্ষণ পর্যন্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম। অবশেষে অভয়াই প্রথমে কথা কহিল। এখন আপনি কি উপদেশ দেন? আমি কি উপদেশ দেব? না, সে হবে না। এই অবস্থায় আপনাকে কর্তব্য স্থির করে দিতে হবে। এই চিঠি পাওয়া পর্যন্ত আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি। বাড়ি ফিরে যাওয়া সম্বন্ধে আপনার মত কি? কিছুই না, বলেন যেতে পারি, কিন্তু আমার তো সেখানে কেউ নেই। রোহিণীবাবু কি বলেন? তিনি বলেন তিনি ফিরবেন না, অন্তত 10 বছর অমুখ হবেন না। তিনি কি বরাবর আপনার ভার নিতে পারবেন? পরের মনের কথা কি করে জানবো বলুন? তাছাড়া তিনি নিজেই বা জানবেন কি করে? বলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আবার নিজেই কহিল, একটা কথা, আমার জন্যে তিনি 1 বিন্দু দায়ী নন। দোষ বলুন ভুল বলুন সমস্তই একা আমার। গাড়োয়ান বাহির হইতে চিৎকার করিল, বাবু আর কত দেরি হবে? আমি যেন বাঁচিয়া গেলাম। এই অবস্থা সংকটের ভিতর হইতে সহসা পরিত্রাণের কোনো উপায় খুঁজিয়া পাইতেছিলাম না। অভয়া যে যথার্থই অকুল পাথারে পড়িয়া হাবুডুবু খাইতেছে
আমার মন তাহা বিশ্বাস করিতে চাইছিল না, এটা সত্য। কিন্তু নারীর এত রকমের উল্টাপাল্টা ব্যবস্থা আমি দেখিয়াছি যে বাহির হইতে এই দুটা চোখের দৃষ্টিকে প্রত্যয় করা কত বড় অন্যায় তাহাও নিঃসংশয়ে বুঝিতেছিলাম। গাড়োয়ানের পুনশ্চ আহ্বানে আর আমি মুহূর্ত বিলম্ব না করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলাম, আমি শীঘ্রই আর একদিন আসব বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেলাম। অভয়া কোনো কথা কহিল না, নিশ্চল মূর্তির মতো মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। গাড়িতে উঠিয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল, কিন্তু 10 হাত না যাইতেই মনে পড়িল ছুরিটা ভুলিয়া আসিয়াছি। তাড়াতাড়ি গাড়ি থামাইয়া ফিরিয়া বাড়ি ঢুকিতেই চোখে পড়িল ঠিক দ্বারের সম্মুখে অভয়া উপুড় হইয়া পড়িয়া শরবিদ্ধ পশুর মতো অব্যক্ত যন্ত্রণায় আছাড় খাইয়া যেন প্রাণ বিসর্জন করিতেছে। কি বলিয়া যে তাহাকে সান্ত্বনা দিব আমার বুদ্ধির অতীত। শুধু বজ্রাহতের ন্যায় স্তব্ধভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার তেমনি নীরবে ফিরিয়া গেলাম। অভয়া যেমন কাঁদিতেছিল তেমনি কাঁদিতেই লাগিল। একবার জানিতেও পারিল না তাহার এই নিগূঢ় অপরিসীম বেদনার একজন নির্বাক সাক্ষী এই জগতে বিদ্যমান রহিল। রাজলক্ষ্মীর অনুরোধ আমি বিস্মৃত হই নাই। পাটনায় একখানা চিঠি পাঠাইবার কথা আসিয়া পর্যন্তই আমার মনে ছিল, কিন্তু একে তো সংসারে যত শক্ত কাজ আছে চিঠি লেখাকে আমি কারো চেয়ে কম মনে করি না। তারপরে লিখবই বা কি? আজ কিন্তু অভয়ার কান্না আমার বুকের মধ্যে এমনই ভারী হইয়া উঠিল যে তার কতকটা বাহির করিয়া না দিলে যেন বাঁচি না, এমনই বোধ হইতে লাগিল। তাই বাসায় পৌঁছিয়াই কাগজ কলম জোগাড় করিয়া বাইজিকে পত্র লিখিতে বসিয়া গেলাম। আর সে ছাড়া আমার দুঃখের অংশ লইবার লোক ছিলই বা কে? ঘণ্টা 2-3 পরে সাহিত্য চর্চা সাঙ্গ করিয়া যখন কলম রাখিলাম তখন রাত্রি 12টা বাজিয়া গেছে। কিন্তু পাছে সকালবেলায় দিনের আলোকে চিঠি পাঠাইতে লজ্জা করে, তাই মেজাজ গরম থাকিতে থাকিতেই তাহা সেই রাত্রেই ডাক বাক্সে ফেলিয়া দিয়া আসিলাম। একজন ভদ্র নারীর নিদারুণ বেদনার গোপন ইতিহাস আর একজন রমণীর কাছে প্রকাশ করা কর্তব্য কিনা এ সন্দেহ আমার ছিল। কিন্তু অভয়ের এই পরম এবং চরম সংকটের কালে যে রাজলক্ষ্মী একদিন পিয়ারি বাইজিরও মর্মান্তিক তৃষ্ণা দমন করিয়াছে সে কি হিতোপদেশ দেয় তাহা জানিবার আকাঙ্ক্ষা আমাকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল। কিন্তু আশ্চর্য এই যে প্রশ্নটা উল্টা দিক দিয়া একবারও ভাবিলাম না। অভয়ার স্বামীর উদ্দেশ্য না পাওয়ায় সমস্যাই বারবার মনে হইয়া উঠিয়াছে, কিন্তু পাওয়ার মধ্যেও যে সমস্যা জটিলতর হইয়া উঠিতে পারে এ চিন্তা একটি বারেও মনে উদয় হইল না। আর এই গোলযোগ আবিষ্কার করিবার ভাবটা যে বিধাতা পুরুষ আমার উপরেই নির্দেশ করিয়া রাখিয়াছিলেন তাহাই বা কে ভাবিয়াছিল। দিন 4-5 পরে আমার একজন বর্মা কেরানি টেবিলের উপর একটা ফাইল রাখিয়া গেল। উপরে নীল পেন্সিলে বড় সাহেবের মন্তব্য, তিনি কেসটা আমাকে নিজেই নিষ্পত্তি করিতে হুকুম দিয়েছেন। ব্যাপারটা আগাগোড়া পড়িয়া মিনিট কয়েক স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। ঘটনাটি সংক্ষেপে এই: আমাদের প্রোম অফিসের একজন কেরানিকে সেখানকার সাহেব ম্যানেজার কাঠ চুরির অভিযোগে সাসপেন্ড করিয়া রিপোর্ট করিয়াছেন। কেরানির নাম দেখিয়াই বুঝিলাম ইনিই আমাদের অভয়ার স্বামী। ইহারও 4-5 পাতা জোড়া কৈফিয়ত ছিল। বর্মা রেলওয়ে হইতে যে কোন গুরুতর অপরাধে চাকরি গিয়াছিল তাহাও এই সঙ্গে অনুমান করিতে বিলম্ব হইল না। খানিক পরেই আমার সেই কেরানিটি আসিয়া জানাইল এক ভদ্রলোক দেখা করিতে চাহে। ইহার জন্য আমি প্রস্তুত হইয়াছিলাম। নিশ্চয় জানিতাম প্রোম হইতে তিনি কিসের তদবির করিতে স্বয়ং আসিবেন।
সুতরাং কয়েক মিনিট পরেই ভদ্রলোক সশরীরে আসিয়া যখন দেখা দিলেন, তখন অনায়াসে চিনিলাম ইনি অভয়ার স্বামী। লোকটার প্রতি চাহিবা মাত্রই সর্বাঙ্গ ঘৃণায় যেন কণ্টকিত হইয়া উঠিল। পরনে হ্যাট কোট, কিন্তু যেমন পুরনো তেমনই নোংরা। সমস্ত কালো মুখখানা শক্ত গোঁফ দাড়িতে সমাচ্ছন্ন। নিজেকার ঠোঁটটা বোধ করি 1.5 ইঞ্চি পুরু। তাহার উপর এত পান খাইয়াছে যে পানের রস 2 কষে যেন জমাট বাঁধিয়া আছে। কথা কহিলে ভয় করে, পাছে বা ছিটকাইয়া গায়ে পড়ে। পতি নারীর দেবতা, তাহার ইহকাল পরকাল সবই জানি, কিন্তু এই মূর্তিমান ইতরটার পাশে অভয়াকে কল্পনা করিতে আমার দেহ মন সংকুচিত হইয়া গেল। অভয়া আর যাই হোক, সে সুস্ত্রী এবং সে মার্জিত রুচিভদ্র মহিলা, কিন্তু এই মহিষটা যে বর্মার কোন গভীর জঙ্গল হইতে অকস্মাৎ বাহির হইয়া আসিল, তাহা যে দেবতা ইহাকে সৃষ্টি করিয়াছেন তিনিই বলতে পারেন। তাহাকে বসিতে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিলাম, তাহার বিরুদ্ধে নালিশটা কি সত্য? প্রত্যুত্তরে লোকটা মিনিট 10 অনর্গল বকিয়া গেল। তাহার ভাবার তো এই যে সে একেবারে নির্দোষ, তবে সে থাকায় প্রোম অফিসের সাহেব 2 হাতে লুট করিতে পারেন না বলিয়াই তাহার আক্রোশ কোনো রকমে তাহাকে সরাইয়া একজন আপনার লোক ভর্তি করাই তাহার অভিসন্ধি। এক বিন্দু বিশ্বাস করিলাম না। বলিলাম, এ চাকরি গেলেই বা আপনার বিশেষ কি ক্ষতি? আপনার মতো কর্মদক্ষ লোকের বর্মামূলকে কাজের ভাব নাকি? রেলওয়ের চাকরি গেলে কদিনই বা আপনাকে বসে থাকতে হয়েছিল? লোকটা প্রথমে থতমত খাইয়া পরে কহিল, যা বলেছেন তা নিয়ে আর মিথ্যে বলতে পারি না, কিন্তু কি জানেন মশাই, ফ্যামিলি ম্যান, অনেকগুলো বাচ্চা কাচ্চা। আপনি কি বর্মার মেয়ে বিয়ে করেছেন নাকি? লোকটা হঠাৎ চটিয়া উঠিয়া বলিল, সাহেব বেটা রিপোর্ট লিখছে বুঝি? এই থেকেই বুঝবেন শালার রাগ। আপনি বিশ্বাস করেন? তাতেই বা দোষ কি? যা বলেছেন মশাই, আমি তো তাই সবাইকে বলি, যা করব তা বোল্ডলি স্বীকার করব। আমার অমন ভেতরে এক, বাইরে আর নেই। আর পুরুষ মানুষ, বুঝলেন না? যা বলবো তা স্পষ্ট বলবো মশাই। আমার ঢাক ডাক নেই, আর দেশে তো কেউ কোথাও নেই, আর এখানেই যখন চাকরি করে খেতে হবে, বুঝলেন না মশাই? আপনার দেশে কি কেউ নেই? আগে না, কেউ কোথাও নেই। থাকলে কি এই সূর্যি মামার দেশে আসতে পারতাম? মশাই, বিশ্বাস করবেন না, আমি একটা জেসে ঘরের ছেলে নই, আমরাও একটা জমিদার। এখনো আমার দেশের বাড়িটার পানে চাইলে আপনার চোখ ঠিকরে যাবে, কিন্তু অল্প বয়সেই সবাই মরে হেজে গেল। বললাম, দূর হোক গে, বিষয় আশায় ঘর বাড়ি কার জন্য? সমস্ত জ্ঞাত গোষ্ঠীদের বিলিয়ে দিয়ে বর্মায় চলে এলাম। লোকটা চমকিয়া উঠিল, ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, আপনি তাকে জানলেন কি করে? এমন তো হতে পারে সে আপনার খোঁজ নিয়ে খাওয়া পড়ার জন্যে এই অফিসে দরখাস্ত করেছে। ও তাই বলুন, তা স্বীকার করছি। একসময় সে আমার স্ত্রী ছিল বটে। এখন কেউ নয়, তাকে ত্যাগ করে এসেছি। তার অপরাধ কি জানেন? ফ্যামিলি সিক্রেট বলা উচিত নয়, কিন্তু আপনি যখন আমার আত্মীয়ের সামিল, তখন বলতে লজ্জা নেই যে সে একটা নষ্ট স্ত্রীলোক। তাই তো মনের ঘেন্নায় দেশত্যাগী হলাম। নইলে সাধ করে কি কেউ কখনো এমন দেশে পা দিয়ে মারায়? আপনি বলুন না, এ কি সোজা মনের ঘেন্না? জবাব দিব কি? লজ্জায় আমার মাথা হেঁট হইয়া গেল। গোড়া হইতেই এই ঘোর মিথ্যাবাদীটার একটা কথাও বিশ্বাস করি নাই, কিন্তু এখন নিঃসংশয়ে বুঝিলাম এ যেমন নীচ তেমনই নিষ্ঠুর। অভয়ার আমি কিছুই জানি না, কিন্তু তবুও শপথ করিয়া বলিতে পারি, যে অপবাদ স্বামী হইয়া এই পাষণ্ড নিঃসংকোচে দিল, পর হইয়াও আমি তাহা উচ্চারণ করিতে পারি না। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিলাম, তার এই অপরাধের কথা আপনি আসবার সময় তো বলে আসেননি। এখানে এসেও কিছুদিন যখন চিঠিপত্র এবং টাকা কড়ি পাঠিয়েছেন, তখনও তো লিখে জানাননি।
মহাপাপিষ্ঠ স্বচ্ছন্দে তাহার বিরাট স্থূল ওষ্ঠাধর হাস্যে বিস্ফারিত করিয়া বলিল, এই নিন কথা। জানেন তো মশাই, আমরা ভদ্রলোক, শুধু চুপি চুপি সহ্য করতেই ছোট লোকের মতো নিজের স্ত্রীর কলঙ্ক তো আর ঢাক পিটে প্রচার করতে পারি নে। থাকে সেসব দুঃখের কথা ছেড়ে দিন মশাই। এসব মেয়ে মানুষের নাম মুখে আনলেও পাপ হয়। তাহলে কেসটা তো আপনিই ডিসপোজ করবেন। যাক, বাঁচা গেল। কিন্তু তাও বলে রাখছি, সাহেব বেটাকে অমনি অমনি ছাড়া হবে না। বেশ এমন একটু দিয়ে দিতে হবে বাঁচা ধন, যাতে কখনো আমার পেছনে না লাগে। আমারও মুরব্বির জোর আছে, এটা যেন তিনি মনে বোঝেন, বুঝলেন না? আচ্ছা আমি বলি, হারামজাদাকে হেড অফিসে টেনে নিয়ে আনা যায় না? না। নিন, তামাশা রাখুন। বড় সাহেব একেবারে আপনার মুঠোর মধ্যে, সে খবর কি আমি না নিয়ে এসেছি ভাবেন? তা মরুককে, আর একবার আমার সঙ্গে লেগে যেন তিনি দেখেন। আচ্ছা, বড় সাহেবের অর্ডারটা আজই বার করে আমার হাতে দিয়ে দিতে পারা যায় না? 9টার গাড়িতেই চলে যেতুম, রাত্রিটা কষ্ট পেতে হতো না। কি বলেন? হঠাৎ জবাব দিতে পারিলাম না, কারণ খোসামদ জিনিসটা এমনই যে সমস্ত দুরভিসন্ধি জানিয়া বুঝিয়াও ক্ষুণ্ণ করিতে ক্লেশ বোধ হয়। উল্টা কথাটা মুখের ওপর শোনাইয়া দিতে বাদ বাদ করিতে লাগিল, কিন্তু সে বাধা মানিলাম না। নিজেকে শক্ত করিয়াই বলিয়া ফেলিলাম, বড় সাহেবের হুকুম হাতে নিয়ে আপনার লাভ নেই। আপনি আর কোথাও চাকরির চেষ্টা দেখবেন। এক মুহূর্তে লোকটা যেন কাঠ হইয়া গেল। খানিক পরে কহিল, তার মানে? তার মানে আপনাকে ডিসমিস করার নোটই আমি দেব। আমার দ্বারা আপনার কোনো অসুবিধা হবে না। সে উঠিয়া দাঁড়াইয়াছিল, বসিয়া পড়িল। যাহার 2 চোখ ছল ছল করিতে লাগিল। হাত জোড় করিয়া কহিল, বাঙালি হয়ে বাঙালিকে মারবেন না বাবু, ছেলেপুলে নিয়ে আমি মারা যাব। সে দেখবার ভার আমার ওপরে নেই। তাছাড়া আপনাকে আমি জানি না, আপনার সাহেবের বিরুদ্ধেও আমি যেতে পারবো না। লোকটা এক দৃষ্টেই আমার মুখের দিকে চাহিয়া বোধ করি বুঝিল কথাগুলো পরিহাস নয়। আরও খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরেই অকস্মাৎ হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। কেরানি, দারোয়ান, পিয়ন যে যেখানে ছিল এই অভাবনীয় ব্যাপারে অবাক হইয়া গেল। আমি নিজেও কেমন যেন লজ্জিত হইয়া পড়িলাম। তাহাকে থামিতে বলিয়া কহিলাম, অভয়া আপনার জন্যই বর্মা এসেছে। দুশ্চরিত্রা স্ত্রীকে আমি অবশ্য নিতে বলি না, কিন্তু আপনার সমস্ত কথা শুনেও যদি সে মাপ করে, তার কাছ থেকে চিঠি আনতে পারেন। আপনার চাকরি আমি বজায় রাখবার চেষ্টা দেখব। না হলে আর আমার সঙ্গে দেখা করে লজ্জা দেবেন না। আমি মিছে কথা বলি না। এই নীচ প্রকৃতির লোকগুলা যে অত্যন্ত ভীরু হয় তাহা জানিতাম। সে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, সে কোথায় আছে? কাল এমনি সময় আসবেন, তার ঠিকানা বলে দেব। লোকটা আর কোনো কথা না কহিয়া দীর্ঘ সেলাম করিয়া প্রস্থান করিল। সন্ধ্যাবেলায় আমার মুখ হইতে অভয়া নিঃশব্দে নত মুখে সমস্ত কথা শুনিয়া আঁচল দিয়া শুধু চোখ মুছিল, কিছুই বলিল না। আমার ক্রোধেরও সে কোনো জবাব দিল না। তোমাকে নিয়ে যেতে চাইলে যাবে? সে তেমনি মাথা নাড়িয়া জবাব দিল, বর্মা মেয়েদের স্বভাব যে কি সে তো তুমি প্রথম দিন থেকেই টের পেয়েছ। তবু সেখানে যাবার সাহস হবে? এবার অভয়া মুখ তুলিতে দেখিলাম তাহার 2 চক্ষু দিয়া অশ্রুর ধারা বহিতেছে। সে কথা কহিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তারপরে বারবার আঁচলে চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল, না গেলে আর আমার উপায় কি বলুন? কথাটা শুনিয়া খুশি হইব কি চোখের জল ফেলিব ভাবিয়া পাইলাম না, কিন্তু উত্তর করিতে পারিলাম না। সেদিন আর কোনো কথা হইল না। বাসায় ফিরিবার সমস্ত পথটা এই একটা কথাই পুনঃ পুনঃ আপনাকে আপনি জিজ্ঞাসা করিতে লাগিলাম, কিন্তু কোনো দিকে চাহিয়া কোনো উত্তর খুঁজিয়া পাইলাম না। শুধু বুকের ভিতরটা, তা সে কাহার উপর জানি না, একদিকে যেমন নিষ্ফল ক্রোধে জ্বলিয়া জ্বলিয়া উঠিতে লাগিল, অপরদিকে
তেমনি এক নিরাশ্রয় রমণীর ততোধিক নিরুপায় প্রশ্নে ব্যথিত ভারাক্রান্ত হইয়া রহিল। পরদিন অভয়ার ঠিকানার জন্য যখন লোকটা সম্মুখে আসিয়া দাঁড়াইল, তখন ঘৃণায় তাহার প্রতি আমি চাহিতে পর্যন্ত পারিলাম না। আমার মনের ভাব বুঝিয়া আজ সে বেশি কথা না কহিয়া শুধু ঠিকানা লিখিয়া লইয়াই বিনীতভাবে প্রস্থান করিল। কিন্তু তাহার পরের দিন আবার যখন সাক্ষাৎ করিতে আসিল, তখন তাহার চোখ মুখের ভাব সম্পূর্ণ বদলাইয়া গেছে। নমস্কার করিয়া অভয়ার একছত্র লেখা আমার টেবিলের ওপর ধরিয়া দিয়া বলিল, আপনি যে আমার কি উপকার করলেন তা মুখে বলে কি হবে? যতদিন বাঁচব আপনার গোলাম হয়ে থাকব। অভয়ার লেখাটার প্রতি দৃষ্টি রাখিয়া বলিলাম, আপনি কাজ করুন গে, বড় সাহেব এবার মাফ করেছেন। বড় সাহেবের ভাবনা আমি আর ভাবি না, শুধু আপনি ক্ষমা করলেই আমি বর্তে যাই। আপনার শ্রীচরণে আমি বহু অপরাধ করেছি। এই বলিয়া আবার সে বলিতে শুরু করিয়া দিল, তেমনি নির্জলা মিথ্যা এবং চাটু বাক্য, এবং মাঝে মাঝে রুমাল দিয়া চোখ মুছিতেও লাগিল। অত কথা শুনিবার ধৈর্য কাহারও থাকে না, সে শাস্তি আপনাকেও দিব না। আমি শুধু তাহার মোট বক্তব্যটা সংক্ষেপে বলিয়া দিতেছি। তাহা এই যে, সে স্ত্রীর নামে যে অপবাদ দিয়াছিল তাহা একেবারেই মিথ্যা। সে কেবল লজ্জার দায়ী দিয়েছিল, না হইলে অমন সতীলক্ষ্মী কি আর আছে? এবং মনে মনে অভয়াকে সে চিরকালই প্রাণের অধিক ভালোবাসে। তবে এখানে এই যে আবার একটা উপসর্গ জুটিয়াছে, তাহাতে তাহার একেবারেই ইচ্ছা ছিল না। শুধু বর্মাদের ভয়ে প্রাণ বাঁচাইবার জন্যই করিয়াছে। কিছু সত্য থাকিতেও পারে, কিন্তু আজ রাত্রেই যখন সে তাহার ঘরের লক্ষ্মীকে ঘরে লইয়া যাইতেছে, তখন সে বেটিকে দূর করিতে কতক্ষণ? আর ছেলেপুলে, আহা, বেটাদের যেমন শ্রীচাঁদ তেমনই স্বভাব, তারা কি কাজে লাগবে? সময় দুটো খেতে পড়তে দেবে, না মরলে এক গুণ্ডুস জলের প্রত্যাশা আছে। গিহাই সমস্ত একসঙ্গে ঝাঁটাইয়া বিদায় করিবে, তবে তাহার নাম ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসা করিলাম, অভয়াকে কি আজকে রাত্রে নিয়ে যাবেন? বিলক্ষণ। যতদিন চোখে দেখিনি ততদিন কোনো রকমে না হয় ছিলাম, কিন্তু চোখে দেখে আর কি চোখের আড়াল করতে পারি? একলা এত দূরে এত কষ্ট সয়ে সে যে শুধু আমার জন্যই এসেছে। একবার ভেবে দেখুন দেখি ব্যাপারটা। তাকে কি একসঙ্গে রাখবেন? আগে না, এখন পোস্টমাস্টার মহাশয়ের ওখানেই রাখবো। তার স্ত্রীর কাছে বেশ থাকবে, কিন্তু শুধু দুদিন, আর না। তার জন্যই একটা বাসা ঠিক করে ঘরের লোককে ঘরে নিয়ে যাব। অভয়ার স্বামী প্রস্থান করিলে আমিও আমার দিনের কাজে মন দিবার জন্য সুমুখের ফাইলটা টানিয়া লইলাম। নিচেই অভয়ার লেখাটুকু পুনরায় চোখে পড়িল। তারপরে কতবার যে সেই দুই ছত্র পড়িয়াছি এবং আরও কতবার যে পড়িতাম তাহা বলিতে পারি না। পিয়ন বলিতেছিল, বাবুজি, আপনার বাসায় কি আজ কাগজপত্র কিছু দিয়ে আসতে হবে? চমকিয়া মুখ তুলিয়া দেখিলাম কখন সুমুখের ঘড়িতে 4:30 বাজিয়া গেছে এবং কেরানির দল দিনের কর্ম সমাপন করিয়া যে যাহার বাড়ি প্রস্থান করিয়াছে।